সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এবং আজকে কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের নতুন আরেকটা স্লাইড হচ্ছে গিয়ে শুরু হতে যাচ্ছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও। তোমরা দ্রুত জয়েন হয়ে গেলেই হচ্ছে দ্রুত ক্লাসটা শুরু করে দিব আজকে। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদেরকে খুব বড় একটা টপিক হচ্ছে গিয়ে পড়ানো হবে। এই অধ্যায়টা খুব বেশি বড় না, 2টা লেকচারই আমাদের শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বলছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত জয়েন হয়ে যাও। তোমরা দ্রুত জয়েন হয়ে গেলেই হচ্ছে গিয়ে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, কথা কি এখন বোঝা যায়? এখন শোনা যায় ঠিকঠাক? হ্যাঁ, শোনা যাচ্ছে। যারা শুনতে পাচ্ছ না তারা সাউন্ডটা একটু বাড়াও। সবাই কমেন্ট করতেছে, হ্যাঁ শোনা যাচ্ছে, সাউন্ড ঠিকঠাক। ওকে, আজকে হচ্ছে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় যে অধ্যায়টা, অর্থাৎ সুশাসন নিয়ে। পৌরনীতি ও সুশাসনের যে দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে গিয়ে সুশাসন। এই সুশাসনটা হচ্ছে গিয়ে আজকে আমরা শেষ করার ট্রাই করব। শাসন এবং সুশাসনের মধ্যে পার্থক্যটা আসলে কি? আমরা হচ্ছে গিয়ে কোন অর্থে শাসন ব্যবহার করি আর কোন অর্থে আমরা হচ্ছে গিয়ে সুশাসনটা ব্যবহার করি? আবার সরকার জিনিসটা আসলে কি? কারণ আমরা যখন সুশাসন পড়ি, সুশাসনের ইংরেজি কি? সুশাসনের ইংরেজি হচ্ছে গভর্নেন্স। হ্যাঁ, সুশাসনের ইংরেজি কি? সুশাসনের ইংরেজি হচ্ছে গিয়ে গভর্নেন্স। তো গভর্নেন্স যখন আমরা পড়ি তখন প্রথমেই আমাদের মাথায় একটা শব্দ আসে কি? গভর্নমেন্ট। এখন তাহলে গভর্নমেন্ট আর গভর্নেন্সের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? হ্যাঁ, যে কোন পার্থক্যটার কারণে আমরা গভর্নমেন্ট থেকে গভর্নেন্সকে আলাদা করি, আবার গভর্নেন্স থেকে আমরা হচ্ছে গিয়ে গুড গভর্নেন্সে যাই। ঠিক আছে? সো কিভাবে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট থেকে গভর্নেন্স এবং গভর্নেন্স থেকে গুড গভর্নেন্স, অর্থাৎ এই যে সুশাসন, গুড গভর্নেন্স, এই জায়গাটিতে আমরা কিভাবে যাই, এই জিনিসটা হচ্ছে গিয়ে পুরো ক্লাসে হচ্ছে বোঝার চেষ্টা করব। ক্লিয়ার? ওকে, দেখো আজকের ক্লাসে আমরা তাহলে কি কি শিখবো? প্রথমত আমরা শিখবো শাসন এবং সুশাসনের ধারণা, একই সাথে সংজ্ঞা। দ্বিতীয়ত শিখবো সুশাসনের উপাদান এবং বৈশিষ্ট্যগুলো কি কি, এবং তৃতীয়ত আমরা শিখবো সুশাসন প্রতিষ্ঠার বাধা বা সমস্যাগুলো কি। কারণ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল যেই কোনো দেশে আমরা হচ্ছে গিয়ে সুশাসন সহজে প্রতিষ্ঠা করতে পারি না। তো কোন কোন সমস্যার কারণে আমি প্রতিষ্ঠা করতে পারি না, সেইটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলাপ হবে। ওকে, আসো প্রথমে আসো সুশাসনে। দেখো প্রথমে আমরা গভর্নেন্স জিনিসটা বুঝি। গভর্নেন্স মানে কি? গভর্নেন্স হচ্ছে শাসন। গভর্নেন্স কি? শাসন। এখন গভর্নেন্স অর্থ শাসনের ব্যবস্থা বা সমাজ বা রাষ্ট্র পরিচালনার একটা প্রক্রিয়া। আমরা গত ক্লাসেও এটা বোঝার চেষ্টা করেছি যে আমার সরকার মানে হলো গভর্নমেন্ট, আমার সরকার মানে হলো গভর্নমেন্ট, সরকার হচ্ছে গভর্নমেন্ট। এইটা কি? এইটা হচ্ছে একটা বডি বা একটা সংস্থা। এটা হচ্ছে একটা বডি বা একটা সংস্থা। যেই সংস্থাটা কাজ করে, যেই সংস্থাটা কাজ করে, কিন্তু আমরা তো কোনো একটা কাজ করলেই হয় না। আমরা কি হয় না? কোনো একটা কাজ করলেই হয় না, আমাদের কি করতে হয়? কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই কাজটা করতে হয়। তাহলে আমরা যদি বলি যে শাসন, তাহলে শাসন হচ্ছে সরকার যেই প্রক্রিয়ায় পরিচালিত হয়, কিংবা সরকার যে প্রক্রিয়া দ্বারা তার রাষ্ট্র পরিচালনার কাজে অংশ নেয়, সেই প্রক্রিয়া। তাহলে শাসন কি? শাসন হচ্ছে প্রসেস, এবং এটা কি করে? এটা শাসন করে। এই যে প্রসেস, গভর্ন করে, যেই প্রক্রিয়ায় শাসনটা করে সেই প্রক্রিয়াটা। ঠিক আছে? সরকার যে প্রক্রিয়ায় তার কার্যক্রমগুলো পরিচালনা করে আমরা সেটাকে বলি শাসন। আর সরকার কি? সরকার হচ্ছে একটা বডি। তাহলে দেখো এই যে এখানে আমরা বললাম শাসনের ব্যবস্থা বা সমাজ বা রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আমরা সমাজ বা রাষ্ট্রটা পরিচালনা করছি। ওকে, দেখো
বলা হচ্ছে এটি একটি বহুমাত্রিক ধারণা যা রাজনৈতিক, প্রশাসনিক এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। এটা কেন একটা বহুমাত্রিক ধারণা, কেন একমাত্রিক ধারণা না? কারণ শাসনের সংজ্ঞাটা বিভিন্ন জন বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেন। শাসনের সংজ্ঞাটা দেশ কাল ভেদে বিভিন্নভাবে এর পার্থক্য ঘটে। এক একজন এক একভাবে এটাকে পোর্ট্রে করে কিংবা এক একজন এক একভাবে এটাকে ফুটিয়ে তোলে। বুঝতে পারছো? সো এইটা কি, এটা একটা বহুমাত্রিক ধারণা। প্রশাসনিক ভাবে তুমি হচ্ছে গিয়ে শাসনকে একভাবে ব্যাখ্যা করতে পারো, রাজনৈতিক ভাবে তুমি একভাবে ব্যাখ্যা করতে পারো, আবার সামাজিক ভাবে তুমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারো। কারণ এই যে এটা কি, এটা একটা প্রক্রিয়া। আর প্রক্রিয়া কি, প্রক্রিয়া কি নির্দিষ্ট না? প্রক্রিয়াটা এক এক সমাজে এক এক রকম, এক এক রাজনৈতিক ব্যক্তির কাছে এক এক রকম। ক্লিয়ার? ওকে, এবার আসো, গভর্নেন্সের সাথে সুপ্রত্যয় যখন যোগ হয় তখন তৈরি হয় সুশাসন। এর অর্থ কি? দক্ষ, নির্ভুল এবং কার্যকরী শাসন। দক্ষ, নির্ভুল এবং কার্যকরী শাসন। বিশ্ব ব্যাংক 1989 সালে প্রথম গুড গভর্নেন্স শব্দটি ব্যবহার করে। এই বক্তব্যের সাথে তোমরা কি একমত? বিশ্ব ব্যাংক সর্বপ্রথম 1989 সালে সর্বপ্রথম গুড গভর্নেন্স শব্দটি ব্যবহার করে, এই কথাটির সাথে তোমরা কি একমত? দ্রুত জানাও। ইয়েস স্যার। ফাতেমা বলছে ইয়েস স্যার। আমেনা বলছে 1992। এই তো ঠিক, এই কারণে আমি জিজ্ঞাসা করছি যে কেউ কেউ বলবে 1992। ওকে, তাহলে যারা বলতেছে 1992 কিংবা যারা বলতেছে যে 1989 ঠিক আছে, তাহলে 92 কি হয়েছে আর 89 কি হয়েছে? আমাদের 92 কি হয়েছে আর 89 কি হয়েছে? হ্যাঁ দেখো, 1992 এও ওয়ার্ল্ড ব্যাংক একটা কথা বলছে, আবার এইটা কত, এটা হচ্ছে 1989 বলতেছে যে ওয়ার্ল্ড ব্যাংক একটা কথা বলছে। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? 1992 সালে তার কথা আর 1989 সালে তার কথা, দুইটার মধ্যে ঝামেলাটা কোন জায়গায়? দুইখানেই তো সুশাসন নিয়ে কথা বলছে, তাহলে ঝামেলাটা কি? বইয়ে 89 দেয়া, বইয়ে 92 দেয়া, দুইটাই সঠিক, কিন্তু দুইটার কনটেক্সট ভিন্ন। ওয়ার্ল্ড ব্যাংক 1989 সালে, ওয়ার্ল্ড ব্যাংক এই যে 1989 সালে এই যে সুশাসন কথাটা প্রথমবারের মতো ব্যবহার করছে। সুশাসন প্রথমবারের মতো বলছে 1989 সালে, প্রথমবারের মতো সুশাসন প্রথমবারের মতো ওয়ার্ল্ড ব্যাংক বলছে 1989 সালে। তাহলে 1992 সালে কি করছে? 1992 সালে সে কি করছে জানো? 1992 সালে সে হচ্ছে সংজ্ঞা নির্ধারণ করছে। সংজ্ঞা নির্ধারণ, সে হচ্ছে সংজ্ঞা নির্ধারণ করছে। এইটা তেমন কিছুই না, সে হচ্ছে সংজ্ঞা নির্ধারণ করছে। অর্থাৎ 1989 সালে সে হচ্ছে এই শব্দটা বলছে এবং 1992 সালে এসে সে সুশাসন কেমন এটার সংজ্ঞাটা সে নির্ধারণ করছে। কিসে এই সংজ্ঞাটা সে নির্ধারণ করছে? আবার একটা রিপোর্টে। রিপোর্টটার নাম হচ্ছে গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট। গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট। এবার ক্লিয়ার তোমরা? এবার কি তোমরা ক্লিয়ার? বলো তো একটু ভাইয়া, এবার তোমরা ক্লিয়ার কিনা? 1992 সালে কি করেছে আর 1989 সালে কি করেছে এটা সম্পর্কে তোমরা ক্লিয়ার? দ্বন্দ্বটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার। সো 1989 সালে তারা সুশাসন শব্দটা প্রথমবারের মতো বলছে, 1992 সালে এসে তারা সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করছে। কোন গ্রন্থ, কোন রিপোর্টে? গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট শীর্ষক রিপোর্টে। খেলা শেষ, এখানে আর কোনো কথা নাই, ঠিক আছে? ওকে, আসো দেখো, উন্নয়নশীল দেশের বিশ্ব ব্যাংক কি করে? উন্নয়নশীল দেশের এই যে অনুন্নতি বা অনুন্নয়ন,
এইটার কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি কাকে? আমরা চিহ্নিত করতে পারি সুশাসনের অভাবকে। কারণ উন্নয়নশীল দেশগুলোতে এখনো পর্যন্ত ওই রকমের কাঠামো নাই। কাঠামো বলতে কি বোঝাচ্ছি? ধরো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করে না, অর্থাৎ আইনের শাসন নাই। আবার দেখা যাচ্ছে যারা সরকারি আমলা আছে তারাও জনগণকে সার্ভিস না দিয়ে, জনগণকে সেবা না দিয়ে তারা নিজেরাও কি করে? তারা নিজেরাও রাজনীতিতে নেমে পড়ে। ফলস্বরূপ যেটা দেখা যায়, আমরা হচ্ছে গিয়ে সুশাসন ধারণাটা পাই না। ওকে, আসো, এই যে ম্যাককরনি, সে একটা কথা বলছে। কি বলছে? সে বলছে এই যে এই লাইনগুলো কিন্তু এমসিকিউতে থাকবে, আমি বলে দিলাম এগুলো এক্সামে থাকবে, এমসিকিউতে থাকবে। সো এই প্রত্যেকটা জিনিস নোট করো। এই যে ম্যাককরনি, সে কি বলছে? সে বলছে সুশাসন হচ্ছে রাষ্ট্র ও সুশীল সমাজের সম্পর্ক। সে কি বলছে? সুশাসন হচ্ছে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের সম্পর্ক। সুশীল সমাজ কারা? এই যে মনে করো যারা হলো গিয়ে, এই যে দেখো রাত্রে যারা টকশোতে বসতেছে, যে এই যে দেখতেছো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার শ্রেণী, বা এক কথায় সভ্য সমাজের যারা হলো গিয়ে প্রতিনিধিত্ব করতেছে, সুশীল সমাজ। তাহলে রাষ্ট্র সুশীল সমাজের সাথে যে সম্পর্কটা, সেটাকে সে বলতেছে সরকার ও জনগণের মধ্যে যে সম্পর্কটা, সেইটাকে সে বলতেছে। এবং একই সাথে বলতেছে শাসক এবং শাসিতের যে সম্পর্ক, শাসক এবং শাসিত। শাসককে, শাসক হচ্ছে যে হলো গিয়ে তোমার ই করতেছে, যেমন শাসক হচ্ছে যেমন সরকার, প্রধানমন্ত্রী। আর শাসিতকে, শাসিত হইলাম আমরা, সাধারণ জনগণ। তাহলে মেইন কাহিনী কি? মেইন কাহিনী হচ্ছে সম্পর্ক বা রিলেশনের জায়গাটা। সম্পর্ক বা রিলেশনের জায়গাটা আমাকে নির্ধারণ করে দেয় আমি হচ্ছে গিয়ে সম্পর্ক বা রিলেশন, এই জায়গাটা আমাকে নির্ধারণ করে দেয় আমি কি সুশাসনের অন্তর্ভুক্ত নাকি সুশাসনের অন্তর্ভুক্ত না। কেন এই কথাটা বলা হইলো? দেখো, যখন তোমার রাষ্ট্রে সুশাসন থাকে না, যখন তোমার রাষ্ট্রে সুশাসন থাকে না, তখন হচ্ছে গিয়ে রাষ্ট্র এবং সুশীল সমাজের সম্পর্ক কখনো ভালো হবে না। রাষ্ট্র সবসময় চাবে সুশীল সমাজকে তার পকেটে ভরে রাখতে। রাষ্ট্র সবসময় চাবে এই যে সুশীল সমাজের এই প্রতিনিধিরা যেন তার গোলামি করে, কিংবা যেন তার হয়ে কথা বলে। সরকার এবং জনগণের সম্পর্ক, আবারও আসলো সম্পর্কের কথাটা। যেই রাষ্ট্রে সুশাসন থাকবে সেই রাষ্ট্রের সরকার সবসময় জনগণের কল্যাণ চাইবে। সবসময় জনগণের কি চাইবে? কল্যাণ চাইবে। তাহলে সরকারের সাথে জনগণের সম্পর্কটা কেমন হবে? পজিটিভ হবে। সরকারের সাথে জনগণের সম্পর্কটা ভালো হবে, আন্তরিকতার হবে। কিন্তু যেই রাষ্ট্রে সুশাসন থাকে না, এই ধরো বিগত সময়গুলোতে আমরা আমরা কি দেখছি? জনগণের সাথে সরকারের সম্পর্ক কেমন ছিল বলতো একটু কমেন্টে। যদি সুশাসন না থাকে তাহলে সরকারের সাথে জনগণের সম্পর্ক কেমন হয়? জানো, জানো, দ্রুত জানো। রাইট, কেউ বলতেছো তিক্ত, কেউ বলতেছো নেগেটিভ, কেউ বলতেছো ভালো ছিল না। হ্যাঁ, খুবই খারাপ। রাইট। সো যখন তোমার হলো সরকার এবং জনগণের মধ্যে সম্পর্কটা ভালো থাকে না, তখনই তুমি বুঝবা যে আমার কি আছে? আমার সুশাসনের অভাব আছে। ওকে, শাসক ও শাসিতের সম্পর্ক, অর্থাৎ এই যে আবারও সম্পর্কের কথা আসছে, যখন কিনা কোনো একটা রাষ্ট্রে সুশাসন থাকে না, তখন সরকারের সাথে আমার সম্পর্কটা হয়ে যায় রাজা এবং প্রজার মতো। আমি হিসাব করে কথা বলি যে রাজা না জানিয়ে আমাকে ফাঁসি দেন। হ্যাঁ, তার হাতে সার্বভৌম ক্ষমতা চলে যায়। সো এই জন্য সুশাসন বলতে সে বুঝাচ্ছে রাষ্ট্র ও সুশীল সমাজের সম্পর্ক, সরকার এবং জনগণের সম্পর্ক, এবং শাসক ও শাসিতের সম্পর্ক। ওকে, দেখো, সুশাসন প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, উন্মুক্ত অংশগ্রহণ, স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন ও বাক স্বাধীনতা, আইনসভার নিকট বিচার বিভাগের জবাবদিহিতা, কার্যকর থাকা, এই কথাগুলোকে আমরা বলতে পারি সুশাসনের উপাদান বা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। সো পরবর্তীতে আমরা এটা আবার ব্যাখ্যা করতেছি। কেমন? দেখো, সুশাসন প্রেক্ষাপট ও গুরুত্ব। উৎপত্তি: পরিবার, সমাজ, রাষ্ট্র। আমরা জানি যে পরিবার থেকে কালের বিবর্তনে সমাজ তৈরি হয়েছে।
সমাজ থেকে কালের বিবর্তনে আবার রাষ্ট্র তৈরি হয়েছে। এখন এই যে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, এই মানব সভ্যতার যে বিবর্তন, এই বিবর্তনটার মূল লক্ষ্য কি ছিল? একটা পরিবার কেন একা না থেকে সে সমাজের অংশ হইতে আসলো? কেন সে সবার সাথে মিলেমিশে বসবাস করতে আসলো? কারণ একটাই, প্রথমত তার নিজের সকল চাহিদা তার নিজের দ্বারা মেটানো সম্ভব না, এবং দ্বিতীয়ত তার নিরাপত্তার অভাব। তুমি যখন একা থাকো তখনকার চেয়ে তুমি যদি একটা বাড়ি করতে চাও, তুমি কি চাবা যে দুর্গম চরাঞ্চলে বা দুর্গম বনের মাঝখানে গিয়ে একটা বাড়ি করতে? বলো, তোমরা কি চাবা যে দুর্গম চরের বা দুর্গম কোন একটা বনের মাঝখানে নিয়ে একটা বাড়ি করতে? এটা কি তোমরা চাইবা কেউ? কেউ চাইবা না। এর কারণ কি? না চাওয়ার কারণ হচ্ছে আমার নিরাপত্তার ভয় আছে, আমার শান্তি ওইখানে আসলেই হবে কিনা ওইটা নিয়ে সন্দেহ আছে। এজন্য এই যে পরিবার থেকে সমাজ হলো, সমাজ থেকে রাষ্ট্র হইলো কেন? মানব সভ্যতার বিবর্তনের ফসল। এবং এই বিবর্তনের ফসলের মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। এখানে দেখো দুইটা সংজ্ঞা লেখা আছে। মিশেল ক্যামডেসাস কি বলছে? রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। এই ধরনের কিছু লাইন কি করতে হবে? মনে রাখতে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে। রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। ইব্রাহিম গানবাড়ি বলেছে, যে সমস্ত রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র সে সমস্ত দেশেই ঋণ মওকুফ করা হবে। এই ইব্রাহিম গানবাড়ি ছিল জাতিসংঘের আফ্রিকা অঞ্চলের প্রতিনিধি। হ্যাঁ, তো সে কি বলছে? সে বলছে যে সমস্ত রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে শুধু সে সমস্ত রাষ্ট্রকে সে কি করবে? সে সমস্ত রাষ্ট্রকে সে ঋণ মওকুফ করবে। কারণ যেই রাষ্ট্রে সুশাসন নাই সেই রাষ্ট্রে ঋণ মওকুফ করে লাভও নাই, দিন শেষে ওই সরকারই হচ্ছে গিয়ে সব টাকা খেয়ে ফেলবে। বুঝছো? তো এই জন্য বলছে যে যে সমস্ত রাষ্ট্রে সুশাসন আছে শুধু সেই সমস্ত দেশেই সে ঋণ মওকুফ করবে। ওকে, এবার দুইটা যুগের মধ্যে, প্রাচীন যুগ এবং বর্তমান যুগ বা আধুনিক যুগ, এই দুইটা যুগের মধ্যে একটা তুমি কি দেখাবা? এই দুইটা যুগের মধ্যে একটা তুলনা দেখো। প্রাচীন যুগে রাজাদের সাথে প্রজাদের সম্পর্কটা ছিল কেমন? যেমন একটা সমাজ ছিল যখন প্রজাদের উৎপাদিত পণ্যের 6 ভাগের 1 ভাগ রাজাকে দিতে হইতো কর হিসেবে। প্রজাদের উৎপাদিত পণ্যের ভাগ কর, প্রজাদের উৎপাদিত পণ্যের 6 ভাগের 1 ভাগ হচ্ছে কর হিসেবে দিয়ে দিতে হইতো। ঠিক আছে? সো প্রজাদের উৎপাদিত পণ্যের এই 6 ভাগের 1 ভাগ কর হিসেবে সে কেন দিত বলতো? একটু কমেন্ট করো তো। প্রজাদের উৎপাদিত পণ্যের এই যে 6 ভাগের 1 ভাগ, এই ভাগটা সে রাজাকে কেন দিত? একটু বলো তো। এত মানে ফার্স্ট ক্লাস শেষ হয়ে গেছে এখনো তোমরা এসে জিজ্ঞাসা করো ভাই আপনি কোন বই থেকে পড়াচ্ছেন? মানে হাস্যকর বিষয়। জাস্ট কতগুলো ক্লাস হয়েছে এগুলোর উপরে কোনো ধারণাও নাই। হ্যাঁ, আমি প্রফেসর মোজাম্মেল হক স্যারের বইটা ব্যবহার করি। হ্যাঁ, হাসান বুক প্রকাশনীর প্রফেসর মোজাম্মেল হক স্যার, পৌরনীতির, এটা একেবারে প্রত্যেকটা ক্লাসে বলতেছি। তারপরও তোমরা এখনো পর্যন্ত কেন বই নিয়ে তোমাদের প্রশ্ন শেষ হয় না, আমি হচ্ছে গিয়ে এটা বুঝি না। হ্যাঁ, দেখো, সবাই বলতেছো রাজ্যের উন্নয়নের জন্য বা দায়িত্ব হিসেবে, কিন্তু কাহিনী একজন বলছো কিং ডিমান্ড। আসলে সবগুলো উত্তর ঠিক আছে, কোনোটাই ভুল না, কিন্তু আসল কারণ হচ্ছে কেউই রাষ্ট্রের উন্নয়নের জন্য কর দেয় নাই। কেউই রাষ্ট্রের উন্নয়ন হবে বা ওই রাজার উন্নয়ন হবে এইটা ভাইবা কর দেয় নাই। সবাই চাইছে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে, যে আমি যদি কর দেই রাজা হচ্ছে আমার দায়িত্বটা নিবে, আমি যদি কর দেই রাজার যারা সৈন্য সামন্ত আছে তারা আমার উপর হামলা করবে না। সো প্রাচীন আমলে আমরা হচ্ছে গিয়ে এই করটা দিতাম এই যে নিরাপত্তার বিনিময়ে রাজস্ব, অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কি করার জন্য? নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্লেটো, অ্যারিস্টটল, ইবনে খালদুন, প্লেটো, অ্যারিস্টটল, ইবনে খালদুন, এই এরা হলো গিয়ে বলছে কি রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে উত্তম জীবন গড়ে তোলা।
এরা কি বলছে? রাষ্ট্রের লক্ষ্য কি হবে? রাষ্ট্রের লক্ষ্য হবে উত্তম জীবন গড়ে তোলা, এবং রাষ্ট্র সবসময় নাগরিকদের জীবন মানের কিভাবে উন্নয়ন ঘটানো যায়, তাদের মাথা পিছু আয় কিভাবে বাড়ানো যায়, তাদের বেকারত্ব কিভাবে দূর করা যায়, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে কাজ করবে। বুঝছো? তারপরে দেখো মডার্ন পরিবর্তনটা কি, বা আমাদের এই আধুনিক সমাজে কি পরিবর্তন হইল। 1917 সালে যখন সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হইল, 1917 সালে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায়, বর্তমান যে রাশিয়া, সেইখানে যখন সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হইল, তখন রাষ্ট্রের দায় দায়িত্ব কি হইল? তখন রাষ্ট্রের দায় দায়িত্ব আরো বেড়ে গেল। কেন রাষ্ট্রের দায় দায়িত্ব আরো বেড়ে গেল? কারণ সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কি বলো তো তোমরা কেউ, যাদের ইকোনমিক্স আছে তারা ভালো পারবা। বলো সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কি? সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কি? রাষ্ট্রের কল্যাণ, জনকল্যাণ, জনগণ। ওকে, তোমরা অনেকে অনেকটুকু লিখতেছো। সমাজতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের সকল কিছুর মালিক হচ্ছে গিয়ে রাষ্ট্র, এবং নাগরিকদের জীবনে সকল প্রয়োজন মেটাবেও রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকদের সবকিছুর দায় দায়িত্ব রাষ্ট্রের কাছে চলে যায়। রাষ্ট্র সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করে। সো এই জন্য যখন আধুনিক সমাজ তৈরি হলো 1917 সালে এসে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের দায়িত্ব কি হলো? রাষ্ট্রের দায়িত্ব আরো বেড়ে গেল। কেন রাষ্ট্রের দায়িত্ব আরো বেড়ে গেল? কারণ তখন হচ্ছে গিয়ে ওই যে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রাষ্ট্রই সবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে ছিল। তার পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, সেটার পর জনগণের অধিকার নিশ্চিত করা আরো বেশি কঠিন হয়ে যায়। জনগণের অধিকার নিশ্চিত করা আরো বেশি কঠিন হয়ে যায়। তখন এই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা বিকশিত হইতে থাকে। কল্যাণমূলক অর্থাৎ রাষ্ট্র হবে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য। অর্থাৎ দেখো আধুনিক রাষ্ট্র কি তাইলে? আধুনিক রাষ্ট্র হচ্ছে বর্তমানে জনগণের বন্ধু, দার্শনিক ও পরিচালক। অর্থাৎ আধুনিক রাষ্ট্র এখন পুরোটাই জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত। ঠিক আছে? এখন তুমি যদি বলো ভাইয়া বাংলাদেশে তো নাই, বাংলাদেশে তো নাই, তুমি যদি বলো ভাইয়া বাংলাদেশ নিয়ে তো কথা হচ্ছে না, কথা হচ্ছে টপিক নিয়ে, উদাহরণ হিসেবে বাংলাদেশ আসতে পারে, কিন্তু তুমি পৌরনীতি পড়বার চিন্তা করবা, আল্লাহ এত সুন্দর রাষ্ট্র হইতে পারে, কিন্তু তোমার দেশটা এত সুন্দর না। প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার দেশটা এত সুন্দর না কেন? কারণ তুমিও এত সুন্দর না। প্রশ্ন হইতে পারে ভাই এই কথাটা আপনি বললেন, হ্যাঁ আমি বললাম। তুমি রাস্তা দিয়ে যখন যাও তুমি ফুট ওভার ব্রিজ ব্যবহার করো না, তুমি এক 10 সেকেন্ড 20 সেকেন্ড বাঁচানোর জন্য তুমি রাস্তা দিয়ে পার হয়ে যাও। হুন্ডার হচ্ছে গিয়ে 5টা মিনিট যানজটে বসে থাকার ধৈর্য নাই, সে ফুটপাতের মধ্যেই হচ্ছে গিয়ে উঠাই দেয়। ফুটপাতটা যদি আরেকটু পাশ হইতো না, ফুটপাতটা যদি আরেকটু পাশ হইতো, গাড়ি উঠাই দিত, আমি নিশ্চিত বাস উঠাই দিত ওই রাস্তার মধ্য দিয়ে। সো তুমি যদি শুধু বলো যে ভাই আমাদের রাষ্ট্রটা কেন তো সুন্দর না, কারণ আমাদের রাষ্ট্রের নাগরিকরা এত সুন্দর না। ঠিক আছে? যেহেতু আমাদের রাষ্ট্রের নাগরিকরা এত সুন্দর না, এই জন্য আমাদের রাষ্ট্রটাও এত সুন্দর না। তো একপাক্ষিক ভাবে কারো খুব যে বেশি দোষ আছে সেই জিনিসটা না। ওকে, দেখো এইখানে আরো দুইটাই আছে, একটা হচ্ছে গিয়ে ফেরাজেলডিন আর একটা হচ্ছে গিয়ে তোমার ল্যান্ডেল মিলস। এই দুইজনের মতে কি বলছে দেখো, শাসনের সংজ্ঞাটা এই দুইজনের মতে কি, জনগণ কিভাবে শাসিত হয়, কিভাবে রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালিত হয়, এবং কিভাবে দেশের রাজনীতি পরিচালিত হয়, এবং একই সঙ্গে এই সকল প্রক্রিয়া কিভাবে লোকশাসন এবং আইনের সঙ্গে সম্পর্কিত, সেই সব বিষয়কেই গভর্নেন্স বা শাসন বলে। সেই সব বিষয় কি কি করবে, সেই সব বিষয়কেই হচ্ছে গিয়ে আমরা
গভর্নেন্স বা শাসন বলবো। 1994 সালে বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে কি, সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য সক্ষমতা অর্জনই হলো গভর্নেন্স। সো এই দুইটা সংজ্ঞা কি করবা, এই দুইটা সংজ্ঞা মুখস্থ, এই দুইটা সংজ্ঞা মুখস্থ, পরীক্ষার খাতায় লিখবা, এই দুইটা সংজ্ঞা মুখস্থ, পরীক্ষার খাতায় লিখবা। নাম্বার পাবা না, যেভাবে পড়তে বলবো ওইভাবে পড়লে নাম্বার কেমনে ছুটে ওটা আমি দেখব, বুঝছো? তোমাদের উচিত মানে কাজ হচ্ছে জাস্ট এগুলো পড়া। এখন কথা হচ্ছে ভাইয়া এতগুলো সংখ্যা আমি কিভাবে মনে রাখবো? এতগুলো সংখ্যা তুমি মনে রাখতে পারবা না কেন? তুমি চেষ্টা করছো? তুমি প্রতিদিন সকালে উঠে এই সংখ্যা নিয়ে বসো, যেটা ভুলে যাও আবার দেখো। মানে পৌরনীতি অর্থনীতিতে আর এরকম সংজ্ঞা নাই, তাই না? ইতিহাসে সাল আছে, সালগুলো লেখো, সংজ্ঞাগুলো লিখো, বসো, যখন পড়বা তখন আরেকবার চোখ বুলাও। একটা সংজ্ঞা একটা বছর ধরে দেখলে এটা কেমনে মনে না থাকে? এটা মনে থাকবে যদি তুমি মনে রাখতে চাও, আর যদি মনে রাখতে না চাও তাহলে তো অন্য হিসাব। আজকে এইচএসসির রেজাল্ট দিছে, দেখছো? আজকে এইচএসসির রেজাল্ট দিছে, সারা বাংলাদেশে পাশের হার কত? তোমরাই কমেন্ট করো। এই যে আজকে এসএসসির রেজাল্ট দিল, সারা বাংলাদেশে পাশের হার কত? কমেন্ট করো। একজন এতক্ষণ আইসা বলতেছে বিশ্বব্যাংক তো 1992 সালে হচ্ছে গিয়ে সংজ্ঞা দিছে। কিসের সংজ্ঞা দিছে? সুশাসনের সংজ্ঞা দিছে। পড়াচ্ছি হচ্ছে শাসন, পড়াচ্ছি শাসন, বলতেছে যে 1992 সালে তো সংজ্ঞা দিছে। আমি পড়াচ্ছি শাসন, 1992 সালে সংজ্ঞা দিছে সুশাসনের। পড়ো ভাইয়া, পড়ো, মনোযোগ দিয়ে পড়তে হবে। আটান্ন পার্সেন্ট মোটামুটি সবাই জানো, 58%। কুমিল্লা বোর্ডে 48%, বিভিন্ন বোর্ডে আরো কম আছে, কম বেশি আছে। 48%ই হলো সর্বনিম্ন। হ্যাঁ, এবং এ প্লাস পাইছে সব মিলিয়ে 69,000। তাইলে এইবার হলো গিয়ে একটু চিন্তা চেতনায় আনো, মনের ভিতরে একটু চিন্তা করো। তোমরা যেভাবে চাও খাতা বলে লিখলেই নাম্বার পাবো, সারাদিন ফেসবুকে রিলস দেখে রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা পড়ে, কিংবা রাতে পড়ার নাম করে 2 ঘন্টা রিলস দেখে 1 ঘন্টা পড়ে, তারপরে হলো গিয়ে তুমি পরীক্ষায় ভালো মার্কস পাবা, এই যুগটা ভাই শেষ। এক কথায় এই যুগটা আর নাই, এই যুগটা শেষ। এখন থেকে সামনের বছরগুলোতে পড়াশোনা আরো কঠিন হবে, আরো বেশি এ প্লাস পাওয়া টাফ হবে। এখন কথা হচ্ছে তোমরা পারবা কিনা এটা ডিপেন্ড করতেছে তোমাদের উপর। তোমরা ভাইয়া এত কষ্ট করে এত আগে থেকে কোর্স কিনছো, ক্লাস করতেছো, সো পড়াগুলা কেন রেডি করবা না? পড়াগুলো কেন রেডি করবা না তুমি? তোমার প্রতিটা পড়া নখদর্পণে থাকতে হবে। তুমি সবসময় দেখবা কোন বিষয়টাতে তোমার দুর্বলতা আছে, তুমি ওইটা পড়তে থাকবা, সবসময় এইটা চেষ্টা করো। হ্যাঁ, তোমাদের হলো গিয়ে যদি এইটা নিয়ে তোমরা থাকো যে কোন জিনিসটা আমার নাই, যে আমি তো একটা গাইড কিনতে পারতেছি না এখনো, কিংবা আমি তো হচ্ছে গিয়ে কোন বই কিনবো এটা ঠিক করতে পারতেছি না, এই যে সমস্যাগুলো যেগুলো সমাধান হয়ে গেছে আরো 15-20 দিন আগে, এই যে এই সব প্রশ্ন এখনো আইসা ক্লাসে করো, এর কারণ কি? লেখাপড়া নিয়ে তুমি সিরিয়াস না। আমি বললাম যে লেখাপড়া নিয়ে তুমি সিরিয়াস না। এই যে বারবার কমেন্ট করতেছো শিখো থেকে এ প্লাস পাইছে কয়জন, এটা তো আসবে, এই পরিসংখ্যান তো দিব শিখো থেকে এ প্লাস পাইছে কয়জন, কিন্তু ওই কয়জনের ভিতরে যদি তোমার নামটা না থাকে 2 বছর পরে, তাহলে তুমি ক্লাসের ভিতরে এই যে এতবার করে জিজ্ঞাসা করতেছো যে শিখো থেকে এইচএসসি তে এ প্লাস পাইছে কয়জন, এই কথার লাভ কি আমাকে বলো? কথা খুবই ক্লিয়ার, আমি ক্লিয়ার কথাই বলি, ঠিক আছে? তোমাদের এই সময়টা হচ্ছে গিয়ে তোমাদের পড়াশোনার জন্য, তোমরা পড়াশোনাটাই করবা, কিন্তু তোমাদের মুখে খালি একটা কথা, ভাই এইটা কেমনে করব, ওইটা কেমনে করব। আরে এক একজনের জন্য স্ট্র্যাটেজি এক এক রকম। তুমি আমাকে আগে বলো তুমি করার জন্য কি কি চেষ্টা করছো। তুমি নোট করছো, তুমি 3-4টা স্যাম্পলের নোট করে দেন হলো গিয়ে আমাকে গ্রুপে ছবি দিয়ে জিজ্ঞাসা করো ভাই নোট কেমনে করলে সুন্দর হয়, আমি তো এইভাবে নোট করছি। বুঝছো? পড়াশোনা ভালোভাবে করো, আর না হলে হচ্ছে গিয়ে কোনোভাবেই
কোনোভাবেই হচ্ছে গিয়ে আমি এই যে আজকের ফলাফল দেখে আমি খুবই হতাশ। একটা স্টুডেন্ট তার বাবা মায়ের কত স্বপ্ন থাকে, হুম, একটা স্টুডেন্ট তার বাবা মায়ের কত স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে সেইখানে আসে হচ্ছে গিয়ে পড়াশোনা করতে। তার বাবা মা চিন্তা করে, তার বাবা তার বাবা হয়তো খুব কষ্টের একটা কাজ করতেছে, তার মনের মধ্যে একটাই প্রশান্তি যে একদিন আমাকে আর কষ্ট করতে হবে না, আমার ছেলেটা বা আমার মেয়েটা মানুষ হয়ে একটা ভালো চাকরি করবে, আমি হচ্ছে গিয়ে তখন রেস্ট করব। ওই বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত রেস্ট করতে পারবে কিনা ওইটা তো ডিপেন্ড করতেছে তার সন্তানের উপর। আজকের যে রেজাল্ট আমি দেখলাম, এই রেজাল্ট দেখে হ্যাঁ আমরা তো বলি যে মন খারাপ করেন না, সামনের বার ভালো করবে। এখন পাশের হার 48%, কুমিল্লা বোর্ডে 100 জনের মধ্যে 52 জনই ফেল করছে। মানে পাশ করা এ প্লাস না, আমি এ প্লাস নিয়ে কথা বলতেছি না, সবাই এ প্লাস হয়তো পাবে না, পাশ করা এত কঠিন হয়ে গেল, মানে কেমন না, মানে পাশ না করা এই জিনিসটা কেমনে হইল, কি হইছে? হইছে যেটা সেটা হচ্ছে কেউ পড়াশোনার প্রতি সবার ওই যে আগের মাইন্ডসেট মাথায়, সবাই পরীক্ষার হলে গেছে বন্ধুর কাছ থেকে দেখে এটা দিয়ে দিব, সবাই পরীক্ষার হলে উদ্দীপক লিখে রেখে আসছে সুন্দর মতো যে করে দিব। কেউ কেউ পরীক্ষার আগের দিনও বন্ধুদের সাথে চ্যাটিং করছে, মামা কিছু তো পড়ি নাই, এখন কি করব? আরে ভাই তুমি কিছু পড়ো নাই, আবার তুমি ওরা মেসেজ দেওয়ার সময় পাইতেছো কেমনে? সো তোমাদের যেটা একজন বলতেছো ভাইয়া এডুকেশন সিস্টেম আরো হাই করা লাগবে, কেন? 69,000 যে প্লাস পাইল ওরা এই এডুকেশন সিস্টেমের মধ্যে থাইকা পায় নাই? কথা খুব ক্লিয়ার, যে 69,000 এ প্লাস পাইছে তারা তো এই এডুকেশন সিস্টেমের মধ্যে থাইকেই পাইছে, তো তুমি পাবা না কেন? তারা এই এডুকেশন সিস্টেমে সার্ভাইভ করতে পারলে তুমি পারবা না কেন? এখন বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে অনেক সমস্যা আছে, এটা নিয়ে অনেক কথা বলা যাবে, একটা কনফারেন্স হয়ে যাবে এটা। কিন্তু তোমার যেটুকু দরকার, তোমার যেটুকু পড়াশোনা দরকার ওইটুকুতে তুমি স্যাটিসফাইড? তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা যে ভাই আমার কাছে মনে হয়েছে যে আমি এখন বাংলাদেশে সবচেয়ে বেশি পড়াশোনা করতেছি, এখন বাংলাদেশ এডুকেশন সিস্টেম আপনি ঠিক করেন? এটা তো তুমি বলতে পারবা না, কারণ তুমি নিজের কাছে নিজে তুমি একবার প্রশ্ন করো, ওই জায়গাতে তুমি নাই। একজন বলতেছো স্যার এসএসসি তে 79 পাইলেও 80 দেয় নাই, কেন দিবে? মানে তুমি পাইছো 79, তুমি 80 দাবি কেন করো? আজব বিষয়। মানে পাইছে সে 79, সে বলতেছে 80 দেয় নাই, দিবে না তো, কেন দিবে? যাই হোক, এই যে এতগুলো কথা বললাম, এর কোনো একটা কথা তোমাদেরকে কষ্ট দেয়া বা হার্ট করার জন্য না, এর সকল কথা হচ্ছে তোমাদেরকে যেন পড়ার টেবিলে আমি ফিরাইতে পারি, তোমরা পড়ার টেবিলে ফেরো। সেইটা আমার কথা শুনে হোক, বাবা মায়ের কষ্টের কথা চিন্তা করে হোক, নিজের স্কুলের টিচারদের কথা চিন্তা করে হোক, অথবা নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে হোক, যেই কাজেই হোক, ওইটা আমার সাবজেক্ট না বা ওইটা আমার কনসার্ন না। বুঝতে পারছো? দেখো এখানে হালফেনির সংজ্ঞা আছে, যে হালফেনি ও অন্যান্য গবেষক বলেন গভর্নেন্স হলো সরকারের এমন এক ব্যবস্থা যার লক্ষ্য কেন্দ্রীভূত থাকে রাষ্ট্র সিভিল সমাজের মধ্যে। সিভিল সমাজ মানে হচ্ছে গিয়ে ওই যে সুশীল সমাজ বা সুশীল নাগরিক, সিভিল মানেই হচ্ছে গিয়ে সুশীল বা বেসামরিক, মধ্যে বৈষম্য উন্নয়ন যোগাযোগ নিশ্চিত করা এবং সে সাথে কার্যকরী ও দায়িত্বশীল প্রতিষ্ঠান নির্মাণ করা। এইখান থেকে তোমরা যে কোনো দুইটা সংজ্ঞা শিখবা, আগের পেজে যে দুইটা আছে ওই দুইটাই শিখো। হ্যাঁ, সবগুলো হচ্ছে শিখা লাগবে না বা সবগুলো তোমাকে বার্ডেন দিচ্ছি না, আমি এখানে তোমাদেরকে 4টা দিয়েছি, তোমাদের কাছে যেই দুইটা সহজ মনে হবে তোমরা হচ্ছে সেই দুইটা নোট করে ভাইয়া শিখে ফেলবা, কেমন? ওকে, আসো। সুশাসনের স্তম্ভ 4টি, এটি কে দেয়? এটি 2000 সালে সুশাসনের স্তম্ভ 4টি, এটি 2000 সালে বিশ্ব ব্যাংক কর্তৃক প্রকাশিত হয়। 4টি কি কি? দায়িত্বশীলতা রেসপন্সিবিলিটি, স্বচ্ছতা ট্রান্সপারেন্সি, আইনি কাঠামো রুল অফ ল, অংশগ্রহণ পার্টিসিপেশন। হ্যাঁ, এগুলোর ইংলিশ গুলো কিন্তু আসছে, এই যে দায়িত্বশীলতা রেসপন্সিবিলিটি, স্বচ্ছতা হচ্ছে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি
ট্রান্সপারেন্সি, আইনি কাঠামো, এটাকে আইনের শাসন বলে, আসলে রুল অফ ল বলে, রুল অফ ল। আর হচ্ছে অংশগ্রহণ, পার্টিসিপেশন। হ্যাঁ, রুল অফ ল বা পার্টিসিপেশন, এই চারটা, এই চারটা হচ্ছে গিয়ে তোমার কি হয়, এই চারটা হচ্ছে গিয়ে তোমার সুশাসনের চারটা স্তম্ভ বা সুশাসনের চারটা পিলার। এখন এই চারটা কেন সুশাসনের পিলার? দেখো, একটা সরকারকে অবশ্যই দায়িত্বশীল হইতে হবে। সুশাসন, সুশাসন মানে কি? ওই যে বলছে সরকারের সাথে জনগণের যে সম্পর্ক, সম্পর্কের মধ্যে কি থাকবে? দায়িত্বশীলতা থাকতে হবে ভাইয়া। দায়িত্বশীলতা কি? ধরো তুমি হচ্ছে গিয়ে বা রাষ্ট্র কোনো কারণে বিপদে পড়তে যাচ্ছে, রাষ্ট্রের প্রধানের উচিত বা সরকারের উচিত সেই মুহূর্তে রাষ্ট্রটাকে কিভাবে বাঁচাবে, সেই মুহূর্তে জনগণকে কিভাবে নিরাপদে রাখবে, একটা দুর্যোগ হয়েছে জনগণের কি কি লাগবে, সে নিজে থেকে ওইটা নিয়ে ঝাঁপিয়ে পড়া, জনগণের জীবন বাঁচানো, এটা হচ্ছে সরকারের দায়িত্বশীলতা, এটা হচ্ছে সরকারের রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে ওই সম্পর্কের জায়গা। বুঝতে পারছো? দায়িত্বশীলতা কি? আমার একটা কাজ করতে হবে। দায়িত্বশীলতা বলতে কি কি বোঝায়? একজনের প্রতি আরেকজনের যে কর্তব্য, এই জিনিসটা আমাকে করতে হবে। কিন্তু আমরা কি দেখি, ধরো বাংলাদেশে এই যে বিভিন্ন জেলায় দুর্যোগ হয়, বন্যা হয়, সাইক্লোন হয়, আমরা কি দেখি? সরকার যাচ্ছে তাই ভাবে, একেবারে মানে কিছু করি না তাই বলে করতে হচ্ছে, এরকম একটা অবস্থায় ছেড়ে দেয়। বুঝছো? এইরকম একটা অবস্থার মধ্যে তারা থাকে। তার মানে কি, এই সরকারের দায়িত্বশীলতা নাই। কিন্তু তুমি বাইরের দেশগুলোতে দেখো, ভূমিকম্প হইলে তার নাগরিকরা কোথায় আশ্রয় নিবে সে ঠিক করে রাখছে। তোমার এই যে মালদ্বীপের মতো দেশ যদি হচ্ছে জলবায়ুর পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আরো বেড়ে যায়, তখন তারা কি করবে এই প্ল্যান তাদের প্রস্তুত আছে। কিন্তু আমাদের নাই। কারণ কি? আমাদের সরকার এই চিন্তা এখনো করে নাই। তারপরে কি? স্বচ্ছতা, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা মানে কি? স্বচ্ছতা মানে হচ্ছে এই যে দায়িত্বশীলতার কথা বললাম, তোমাকে শুধু দায়িত্বশীল হইলেই হবে না, তোমাকে জনগণের কাছে স্বচ্ছ থাকতে হবে এবং জনগণকে জবাবদিহি করতে হবে। কেমন? ধরো তুমি হলা খুব ঝাঁপাই পড়ছো ত্রাণ নিয়ে, খুব ঝাঁপাই পড়ছো ত্রাণ নিয়ে, জনগণকে ত্রাণ দিবা, কিন্তু এই ত্রাণটা আসলে যাদের দরকার তাদের কি দিচ্ছ, নাকি তোমার দলের যারা সমর্থক কিংবা তোমার যারা সমর্থক, নাকি তুমি শুধু তাদেরকেই দিচ্ছ? সো বুঝতে হবে, তুমি খালি দায়িত্বশীল হইলেই হবে না, এই চারটা কাঠামোই লাগবে। তুমি শুধু দায়িত্বশীল হইলেই হবে না, তোমার মধ্যে কি থাকতে হবে? স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতার মনোভাব থাকতে হবে। আমি কোন কাজটা করতেছি, এই কাজটা কেন করতেছি, এই জবাব আমি যদি জনগণকে না দেই, তাহলে জীবনেও সুশাসন প্রতিষ্ঠিত হবে না। কারণ সংসদের মধ্যে তাকে বারবার প্রশ্ন করতে হবে যে আপনি যে এই ব্রিজটা করলেন না, এটা কেন করলেন না? এই ব্রিজটা, পদ্মা সেতুর মতো ব্রিজ তৈরি করতে কেন এত টাকা লাগলো? কিংবা একটা রোড তৈরি হওয়ার 2 মাসের মধ্যে রোডটা ভেঙে যাচ্ছে, পিচ ঢালাইয়ের পিচগুলো উঠে যাচ্ছে, এইটার কারণ কি? ক্লিয়ার? তোমরা কি দায়িত্বশীলতা আর স্বচ্ছতা ক্লিয়ার? বলো তাহলে পরের দুইটাতে চলে যাই। দায়িত্বশীলতা আর স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? দ্রুত বলো, দ্রুত। ওকে, সবাই ক্লিয়ার। তাহলে এবার আসো আইনি কাঠামো। আইনি কাঠামোটা কি? আইনি কাঠামোটা হচ্ছে তোমার কোনো একটা রাষ্ট্রে আইনি কাঠামো মানে আইনের শাসন। হ্যাঁ, এখানে তোমরা আইনি কাঠামো না লিখে আইনের শাসনও লিখতে পারো। তোমরা আইনি কাঠামো না লিখে কি লিখতে পারো? আইনের শাসনও লিখতে পারো। হ্যাঁ, ওকে। দেখো, আইনের শাসনটা কি? আইনের শাসনটা হচ্ছে বা আইনি কাঠামোটা হচ্ছে, আইনের শাসনের পূর্ব শর্ত কয়টা তোমাদেরকে পড়িয়েছি, বলো আইনের শাসনের পূর্ব শর্ত কয়টা? আইনি শাসনের বা আইনের শাসনের পূর্ব শর্ত কয়টা? একজন বলছো তিনটা। না না, তিনটা না।
জীবন দাস বলছো 4টা, এক্স্যাক্টলি। আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে গিয়ে 4টা। আইনের শাসনের শর্ত হচ্ছে 4টা। চলে গেল কেন? আইনের শাসনের শর্ত 4টি। আইনের শাসনের শর্ত কয়টি? 4টি। কি কি? ও দুঃখিত, আইনের শাসন বলতেছিলাম, খুবই দুঃখিত। আমি হলো গিয়ে ওই যে গত স্লাইডের পড়াই বলতেছি, সরি। আইনের শাসনের শর্ত হচ্ছে গিয়ে 3টি। আইনের শাসনের শর্ত হচ্ছে 3টি, বলছে হচ্ছে এবি ডাইসি। খুবই দুঃখিত, আমি হলো ওই যে এর আগের স্লাইডে তোমাদেরকে পড়াইলাম যে সুশাসনের কয়টা, ওইটাই ভাবতেছিলাম। আইনের শাসনের শর্ত 3টি, বলছে কে? এবি ডাইসি সাহেব। এবি ডাইসি সাহেব। তাহলে এবি ডাইসির মতে আইনের শাসনের শর্ত হচ্ছে 3টি। কি কি? কাউকে বিনা বিচারে আটকে রাখা যাবে না, কাউকে বিনা বিচারে আটকে রাখা যাবে না, আটকে রাখা যাবে না, কাউকে বিনা বিচারে আটকে রাখা যাবে না। 2 নাম্বার শর্ত হচ্ছে সকলের জন্য একই আইন, সকলের জন্য একই আইন, সকলের জন্য একই আইন। আর তারপর হচ্ছে সকলের আইনের আশ্রয় গ্রহণের সুযোগ, আইনের আশ্রয় গ্রহণের সুযোগ। তাইলে দেখো তো, প্রথমত আইনের শাসনের শর্ত 3টা, বলছে কে? এভিডাইসি। এভিডাইসি কি বলছে? আইনের শাসনের শর্ত 3টা, এভিডাইসি বলছে কাউকে বিনা বিচারে আটকে রাখা যাবে না, সকলের জন্য একই আইন প্রযোজ্য হইতে হবে। তুমি ধনী বলে তুমি একটা কাজ করে ছাড় পেয়ে যাবা, হ্যাঁ, এই যে বাংলাদেশের মতো দেশে যেগুলো ঘটে, যে কারো বাবা ধনী, ছেলে হচ্ছে গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে ফেলছে, বিচার হচ্ছে না, হ্যাঁ, এই রকমের কোনো কাজ হবে না। আইন সবার জন্য সমান হবে, সকলে একই আইনের আওতাভুক্ত হবে। আমি উল্টা রাস্তায় যাইতে পারবো না, দ্যাট মিনস প্রধানমন্ত্রী উল্টা রাস্তায় যাইতে পারবে না। সকলের জন্য একই আইন, সকলের আইনের আশ্রয় গ্রহণের সুযোগ। ধরো তোমার কাউকে বিনা বিচারে আটকেও রাখতেছে না, সকলের জন্য একই আইন, এই জিনিসটাও চালু আছে। কিন্তু আমাকে একটা জিনিস বলো, যদি সকলের জন্য একই আইন হয়, কাউকে বিনা বিচারে আটকে রাখা নাও যায়, তারপরও শুধুমাত্র এই জিনিসটা যদি না থাকে যে সকলের আইনের আশ্রয় গ্রহণের সুযোগ, তাহলে কি হবে না? তাহলে কিন্তু তুমি কি করতে পারবা না? সকলের জন্য আইনে আশ্রয় গ্রহণের সুযোগ না থাকলে তুমি সঠিক বিচারটা পাবা না, তুমি সঠিক বিচারটা পাবা না। নওশিন বলছো ভাইয়া 4টা আছে বইতে, আরেকটা কি আছে তাহলে বলো? আইনের শাসনের শর্ত 3টি, এর পাশাপাশি তুমি বলতেছো আরেকটা আছে, ওকে ফাইন, বাট তাহলে কি আছে, কোনটা আছে বলো আমাকে? মোজাম্মেল স্যারের যে বইটা, মোজাম্মেল স্যারের বইতে কি বলছে সেটা বলো, অন্যগুলোতে কি বলছে সেটা দেখো না। মোজাম্মেল স্যারের বইতে কি বলছে সেটা দেখো। আইনের চোখে সবাই সমান আর সকলের জন্য একই আইন, একই কথা। আইনের চোখে সবাই সমান আর সকলের জন্য একই আইন, একই কথা ভাইয়া। তোমরা মোজাম্মেল স্যারের বইতে দেখো, 3য় চ্যাপ্টারে পাবা, 3য় চ্যাপ্টার মূল্যবোধ আইন সুশাসন, ওইখানে পাবা। সরি, মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য, ওইখানে পাবা আইনের শাসনে। আইনের শাসনের শর্ত 3টা, এভিডাইসি সাহেব বলেছে এটাই ফাইনাল, এইটাই মোজাম্মেল হক স্যারের বইতে আছে, এবং বোর্ডে যদি এই প্রশ্নটা আসে অ্যান্সার হবে 3টা, কনফার্ম কনফার্ম কনফার্ম। ওকে।
গেল। সো এখন আইনি কাঠামোটা তাহলে কি? আইনি কাঠামোটা তাহলে কি দেখো, একজন বলতেছো ভাইয়া কাউকে বিনা বিচারে গ্রেফতার করা যাবে না, এই যে কাউকে বিনা বিচারে আটক করে রাখা যাবে না, এই তিনটার বাইরে নাই। যে ব্যক্তি সংজ্ঞা দিছে সে দিছে এই তিনটা, কারণ তুমি চারটা কেমনে বানাবা? হ্যাঁ, ওকে দেখো, এখন কথা হচ্ছে এই যে তোমার তিনটা জিনিস, আইনি কাঠামোটা তাহলে কি? আইনি কাঠামো হচ্ছে, আইনি কাঠামো হচ্ছে এই তিনটা জিনিসকে বা এই তিনটা শর্তকে সঠিকভাবে পরিচালনার জন্য, এই তিনটা শর্তকে সঠিকভাবে পরিচালনার জন্য যা কিছু তৈরি করা প্রয়োজন, সবকিছু তৈরি করা। কি কি তৈরি করা প্রয়োজন এই তিনটার জন্য? তোমার স্বাধীন বিচার বিভাগ তৈরি করা প্রয়োজন, তোমার হচ্ছে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের হলো গিয়ে স্বচ্ছতা জবাবদিহিতা থাকা প্রয়োজন। সো এই প্রত্যেকটা জিনিস তোমার আইনি কাঠামোর মধ্যে পড়তেছে। সো তাইলে আইনের শাসন, আইনের শাসনের শর্ত হচ্ছে তিনটা, এইগুলো। ওকে, দেন সর্বশেষ অংশগ্রহণ, সুশাসনের 4 নাম্বার স্তম্ভ অংশগ্রহণ। আচ্ছা, একজন বলতেছো ভাই অপশনে যদি তিনটা না থাকে, অপশনে তিনটা থাকবে, আমি বলছি অপশনে তিনটা থাকবে, থাকতেই হবে। হ্যাঁ, কারণ এগুলো তো আগেও প্রশ্নে আসছে, তাই না? প্রতিবারই তিনটা ছিল এবং অ্যান্সার তিনটাই হয়েছে, বুঝতে পারছো? সো একটু মানে চিন্তা ভাবনা করো। যারা বলতেছে অক্ষরপত্রের মধ্যে আইনের শাসনের শর্ত চারটা, একটু মিলাই দেখো। হ্যাঁ, চারটা উনি কি চারটা লিখছে, যেটা এক্সট্রা লিখছে ওইটা কি এই তিনটার মধ্যে পড়ে যাচ্ছে কিনা একটু দেখো, তাইলেই মনে হয় যে ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? যাদের তোমার বা বন্ধু যাদের হচ্ছে গিয়ে মোজাম্মেল হক স্যারের বইটা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করো। ওকে, সমস্যার সমাধান, এটা নিয়ে আর কথা বলতেছি না। ওকে দেখো, অংশগ্রহণ বা পার্টিসিপেশন, এই অংশগ্রহণ জিনিসটা কি? অংশগ্রহণ জিনিসটা হচ্ছে আমি, দেখো আমি একজন নাগরিক, আমি একজন নাগরিক হিসেবে ভোট দিতে পারবো, এটা আমার অধিকার। আমি রাষ্ট্রের যে কোনো তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকার আমার আছে, যদি সেটা গোপনীয় তথ্য না হয়। যদি সেটা গোপনীয় তথ্য না হয় তাহলে আমার অধিকার আছে ওই তথ্যটা জানার। এইরকম প্রত্যেকটা কাজে আমার অংশগ্রহণের সুযোগ আছে। এইগুলো যদি আমি অংশগ্রহণ করতে না পারি, দ্যাট মিনস ওই রাষ্ট্রের সুশাসন নাই। যেমন এত বছর ধরে বা কিছু বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই, তার মানে কি আমাদের অংশগ্রহণ করতে দেয়া হয় নাই। ধরো সকল সভা সমাবেশে প্রতিটা নাগরিকের অবৈধ না এমন যে কোনো কিছু সম্পর্কে সভা সমাবেশ করার অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সভা সমাবেশ করার। সো এই যে প্রত্যেকটা বই সভা সমাবেশ করার, সরি প্রত্যেকটা তোমার জিনিস যেগুলো সভা সমাবেশ করার অধিকার আছে, সেই সভা সমাবেশ করার অধিকারগুলো তোমার অংশগ্রহণ নিশ্চিত করতেছে। তুমি যদি সেটা না পারো তার মানে তোমার অংশগ্রহণ নাই। সো ক্লিয়ারলি বুঝছো? দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, আর হইল গিয়ে অংশগ্রহণ। এই চারটা জিনিস কেন সুশাসনের স্তম্ভ, এই চারটা জিনিস বুঝছো? ক্লিয়ার? সবাই বলতেছো বুঝতে পারছি, যারা বুঝতে পারো নাই তারা হচ্ছে ক্লাসটা তাহলে আরেকবার টাইনা দেখো। ওকে, আসো, এইবার আসো সুশাসনে। এবার চলে আসো সুশাসনের সংজ্ঞায়। দেখো, বিশ্ব ব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। দেখো সংজ্ঞাটা কি বলছে, সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে, কিসের লক্ষ্যে? উন্নয়নের লক্ষ্যে। লক্ষ্যটা কি হইতে হবে? উন্নয়ন। লক্ষ্যটা হইতে হবে কি? উন্নয়ন। উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ, দুঃখিত, দাঁড়াও, একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। এইটাই হচ্ছে সুশাসন। তোমার পুরো বিষয়টা, তোমার পুরো বিষয়টা একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়াটা তোমার উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হবে এবং
এই প্রক্রিয়া যদি অনুসরণ করো তাহলে তোমার অর্থনৈতিক এবং সামাজিক সম্পদ ব্যবস্থাপনা সুন্দর হবে। ইউএনডিপির মতে, ইউএনডিপিও একটা সংজ্ঞা দিছে, ইউএনডিপির মতে একটি দেশের সার্বিক কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চাই হইল কি সুশাসন। প্রশাসনিক কর্তৃত্বের চর্চা বা প্রয়োগ পদ্ধতি হইল সুশাসন। জাতিসংঘের মহাসচিব সাবেক কোফি আনান, কোফি আনান কি বলছে? সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে। সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি কি করে? শ্রদ্ধা নিশ্চিত করে। গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা কি করে? নিশ্চিত করে। সো এই যে এই লোকগুলো সংজ্ঞা, এই যে সুশাসনের দুইটা সংজ্ঞা, হ্যাঁ, সুশাসনের দুইটা সংজ্ঞা হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে মুখস্থ করবা। আমি তোমাদেরকে বলবো বিশ্ব ব্যাংকেরটা করো আর ইউএনডিপিটা করো, পরীক্ষাতে এই দুইটাই বেশিরভাগ আসে, ঠিক আছে? বিশ্ব ব্যাংকেরটা করো আর ইউএনডিপিটা করো। এই যে বিশ্ব ব্যাংক আর ইউএনডিপি পরীক্ষার হলে এই দুইটা সংজ্ঞাই হচ্ছে গিয়ে তোমার আসে, ঠিক আছে? এই দুইটা সংজ্ঞাই তোমার আসে। তো কি শিখবা? বিশ্ব ব্যাংক আর ইউএনডিপি। ক্লিয়ার? এই যে এখানে ম্যাককরণী আছে, এখানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ খান আছে। হ্যাঁ, ম্যাককরণীরটা শিখতে পারো, মোহাম্মদ খানেরটা শিখার দরকার নাই, তোমরা ম্যাককরণীরটা শিখতে পারো। কি বলছে উনি? সুশাসন বলতে এই যে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়, যেটা ওই যে আমরা আগেই ব্যাখ্যা করে আসছি। ক্লিয়ার? এইটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। ম্যাককরণীর সংজ্ঞাটা এখান থেকে শিখতে পারো। ওকে, এবার আসো। জি ভিলনি, ওসিট এবং ইউএনডিপি এদের মতে সুশাসনের কিছু বৈশিষ্ট্য, এদের মতে সুশাসনের কিছু বৈশিষ্ট্য কি কি হইতে পারে? দেখো, সুশাসনের বৈশিষ্ট্যগুলো এবার আমরা দেখব। পরীক্ষাতে প্রশ্ন আসবে, উদ্দীপকে কোন বিষয়কে ইঙ্গিত করা হয়েছে এগুলোর বৈশিষ্ট্য লিখো। সো এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, আসবে মানে আসবে, আসবেই। ইউএনডিপি, জি ভিলনি এদের মতে সুশাসনের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা এইটা অফ করে দিই কিছুক্ষণের জন্য। কেন অফ করে দিলাম? কারণ আমি বলছি পৌরনীতিতে এই বিষয়গুলো কখনো আমরা মুখস্থ করে মনে রাখতে গেলে আমাদের বাকি জিনিস অনেক কঠিন হয়ে যাবে। জীবনটাকে সহজ বানাই, চলো জীবনটাকে কি বানাই? জীবনটাকে সহজ বানাই, অনেক সহজ বানাই ফেলি। চলো, প্রথমত একটা জিনিস চিন্তা করো, এই যে এতক্ষণ আলোচনা করলাম, সুশাসন কেমন এই জিনিসটা বুঝছো না? সুশাসন কেমন এই জিনিসটা তো বুঝছো। সুশাসন আমার দেশে আমার কল্যাণের জন্য আমাকে জবাবদিহিতা করবে সরকার, আমার জন্য হলো গিয়ে সরকার সব ধরনের দায়িত্বশীল আচরণ করবে। সেই দায়িত্বশীল আচরণগুলো আবার কিভাবে করে সে করবে, সেই দায়িত্বশীল আচরণগুলো কিভাবে করে সে করেছে এটা সম্পর্কে সে স্বচ্ছতা নিশ্চিত করবে। অর্থাৎ সবার সামনে সে ক্লিয়ার থাকবে, সে ট্রান্সপারেন্ট থাকবে, তার হিসাব নিকাশ গুলো ক্লিয়ার থাকবে, সে দেখাবে হ্যাঁ পদ্মা সেতু করতে আমার এত গেছে, এই যে নেন হিসাব আপনি দেখেন। তাইলে এইবার আসো তো আমরা সুশাসনের বৈশিষ্ট্যগুলো নিজেরা চিন্তা করি। সুশাসনের বৈশিষ্ট্যগুলো কি হইতে পারে? সুশাসনের প্রথম বৈশিষ্ট্য কি হইতে পারে? সরকার কি করবে? সরকার আমার প্রতি দায়িত্ব পালন করবে। সরকার কি করবে? আমার প্রতি দায়িত্ব পালন করবে। কেমন দায়িত্ব? আমার কল্যাণকর দায়িত্ব, জনগণের কল্যাণের জন্য সরকার কাজ করবে। তাইলে সুশাসনের প্রথম বৈশিষ্ট্য কি? দায়িত্বশীলতা। কে দায়িত্বশীল হবে? সরকার, প্রশাসন। কে দায়িত্বশীল হবে? সরকার, প্রশাসন। তাইলে গেল দায়িত্বশীল, ওকে, বা দায়িত্বশীলতা গেল। এরপরে আমার কি লাগবে? এই যে দায়িত্বশীল আচরণ, এই দায়িত্বশীল আচরণ সে কেন করবে? এটা তো একটা কথা। এই দায়িত্বশীল আচরণ তাকে কেন করতে হবে? সে কেন করতে বাধ্য? কারণ নির্বাচনে তাকে ভোট পাইতে হবে। এক কথায় নির্বাচনে তাকে কি পাইতে হবে? ভোট পাইতে হবে। তাহলে ভোট পাইতে হইলে আমাকে তো ভোট দিতে যাইতে হবে। হিসাব বুঝো, সে আমার প্রতি দায়িত্বশীল আচরণ করবে। কেন করবে? কারণ আমার ভোটে সে পাশ করবে। এখন আমার ভোটে পাশ করবে মানে কি? আমাকে ভোটে অংশগ্রহণ করতে হবে। তার মানে কি? 2 নাম্বার হচ্ছে অংশগ্রহণ।
2 নাম্বার হচ্ছে অংশগ্রহণ, পার্টিসিপেশন, অংশগ্রহণ। আমার 2 নাম্বার কাজ হচ্ছে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ওকে, গেল, সবার অংশগ্রহণ নিশ্চিত করলাম। এবার সবার অংশগ্রহণ নিশ্চিত করার পর সে ধরেন নির্বাচনে জিতলো। এখন তুমি কোনো বিপদে পড়লে তুমি কার সাহায্য নিবা? তুমি সাহায্য নিবা হচ্ছে আইনের। তুমি কার সাহায্য নিবা? তুমি আইনের সাহায্য নিবা। তাইলে সুশাসনের জন্য তোমার দরকার হচ্ছে আইনের শাসন। এখন ধরো আইনের শাসন আছে, এই আইনের শাসন, থানায় গেলা, আইনের শাসন, থানায় গেছো, ওসি সাহেব মামলা নিছে, তুমি বাসায় এসে ঘুমাইতেছো, এদিকে বিচারক তোমার বিরুদ্ধে রায় দিয়ে দিছে, তাইলে কি ওটা সুশাসন হবে? বিচারক তোমার বাইরে যদি রায় দিয়ে দেয়, বা বিচারক যদি তোমার কোনো তোয়াক্কা না করে রায় দিয়ে দেয়, তাইলে ওই রায় কি সঠিক রায় হবে? বলো। বিচারক যদি তোমার বিপক্ষে যে রায় দিয়ে দেয়, তাহলে সেই রায় সঠিক রায় হবে কিনা? উত্তর হচ্ছে না, কারণ বিচারককে থাকতে হবে কি? স্বাধীন। তাইলে আইনের শাসনের পরে আমার দরকার স্বাধীন বিচার বিভাগ। স্বাধীন বিচার বিভাগ। ধরো স্বাধীন বিচার বিভাগ হইল না, স্বাধীন বিচার বিভাগ হইল না, ধরো বিচারক তোমার বিরুদ্ধে রায় দিয়ে দিছে, এবার তুমি কি করবা? তুমি এবার বিচার দিবা। কাকে বিচার দিবা? তুমি বিচার দিবা যে সাংবাদিকদের কাছে, যে ভাই একটা সংবাদ সম্মেলন করব, আমার বিরুদ্ধে আমার কোন রকমের কাগজপাতি না দেখে বিচারক সাহেব আমার বিরুদ্ধে রায় দিয়ে দিছে, তাইলে আমার কি লাগবে? সাংবাদিককে বিচার দিতে যাবা, লাগবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা গেল, সংবাদ মাধ্যমের স্বাধীনতা শেষ করলাম এগুলো। ওকে, আরো কি হইতে পারে? এগুলোর বাইরে সংবাদ মাধ্যমের স্বাধীনতাও বললাম, এরপরে আরো কি হইতে পারে দেখো। তুমি সংবাদ মাধ্যমের স্বাধীনতা সহ এইগুলো ধরো, প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। একটা যদি না থাকে বাকিগুলো এমনিই থাকবে না, একটা যদি না থাকে বাকিগুলো এমনিই থাকবে না। এবার আসো, আবার যাই। এই যে সরকার দায়িত্বশীল আচরণ করবে, সরকার যে দায়িত্বশীল আচরণ করবে, ধরো প্রধানমন্ত্রী দায়িত্বশীল আচরণ করলো, ধরো প্রধানমন্ত্রী দায়িত্বশীল আচরণ করলো, কিন্তু সে কি নিজে নিজে মানুষের বাড়ি বাড়িতে যে কাজ করে দিয়ে আসবে? না। এই কাজগুলো কে করবে? এই কাজগুলো করবে তোমার উপজেলার ইউএনও, তোমার ওই ডিসি মহোদয়, তোমার ওই যে ইউনিয়নের যে চেয়ারম্যান আছে তিনি। তাইলে দায়িত্বশীল আচরণ করতে গেলে সরকারকে কি লাগবে? দায়িত্বশীল আচরণ করতে গেলে সরকারের লাগবে হচ্ছে গিয়ে তোমার প্রশাসনিক সক্ষমতা, বা প্রশাসন কি হবে? প্রশাসন স্বচ্ছ হবে। প্রশাসন স্বচ্ছ হবে। প্রশাসন স্বচ্ছ হবে। প্রশাসন ধরো স্বচ্ছ হইল, প্রশাসন স্বচ্ছ হইল, এরপরেও তোমার কি লাগবে? একটু চিন্তা করো, এরপরেও তোমার কি লাগবে? তোমাকে কিন্তু আমি এখনো পড়ায় নিয়ে যাই নাই, কিন্তু দেখো তুমি এইভাবে যখন পড়তেছো যে কোনটার পরে আমার কোনটা লাগতেছে, আমি সুন্দরভাবে বাস করার জন্য আমার কোন জিনিসটা লাগে, যেটা সুশাসন আমাকে দেয়, তখন কিন্তু তোমার আর কোনো থাকতেছে না। হ্যাঁ, তোমার আর কোনো সমস্যা থাকতেছে না। ওকে, তাহলে আমরা এখন প্রশাসনকেও কি করলাম? প্রশাসনকেও স্বচ্ছ করলাম। ওকে, এবার দেখো, এবার আমরা মূল স্লাইডে যাই। দেখো, সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে বলছে গণতন্ত্র। আমরা প্রথমে যে জায়গা থেকে শুরু করছিলাম যে সরকার কি হবে? সরকারের জবাবদিহিতা থাকবে। এখন সরকারের যদি জবাবদিহিতা থাকে, কোন সরকারের জবাবদিহিতা থাকে? অবশ্যই গণতান্ত্রিক সরকারের জবাবদিহিতা থাকে। কোন সরকারের জবাবদিহিতা থাকে? অবশ্যই একটা গণতান্ত্রিক সরকারের জবাবদিহিতা থাকে। একটা স্বৈরাচার তো তোমাকে জবাব দিতে যাবে না। একটা স্বৈরাচার কখনো তার শাসন ব্যবস্থার কৈফিয়ত সাধারণ জনগণকে দেয়? একটু চিন্তা করো, একটা স্বৈরাচার তার কোনো কাজের কৈফিয়ত সে কি সাধারণ জনগণকে দেয়? সাধারণ জনগণের কি সে কোনো তোয়াক্কা করে?
উত্তর হচ্ছে না। তাহলে যদি না হয় তাহলে জবাবদিহিতামূলক আচরণ করতে হইলে প্রথমেই লাগবে কি? গণতন্ত্র। দ্বিতীয়ত কি লাগবে? অংশগ্রহণ প্রক্রিয়া, আমি ভোট দিতে যাইতে হবে। তৃতীয়ত কি? এই যে স্বচ্ছতা, দায়িত্বশীলতা, এগুলো আমরা আগেই পড়ে ফেলছি। স্বচ্ছতা, জবাবদিহিতা, কেন লাগবে অলরেডি আমরা পড়ে ফেলছি। তারপরে দেখো এই যে আইনের শাসন, আইনের শাসন চলে আসছে। এই যে জবাবদিহিতা বা দায়বদ্ধতা, যে দায়বদ্ধতা চলে আসছে। দক্ষতা, এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই যে দক্ষতা, দক্ষতার হিসাবটাতে আসো। একটা সরকার তার যদি দক্ষতা না থাকে প্রপার, তাহলে কি হইতে পারে? ধরো তোমার দেশে হঠাৎ করে একটা দুর্যোগ হইল, তোমার দেশে কি হয়েছে? হঠাৎ করে একটা দুর্যোগ হয়েছে। সরকার খুব আন্তরিক, সে চায় তোমাকে এখন উদ্ধার করবে, সে তোমাকে ট্রিটমেন্ট দিবে, সুস্থ করবে, তোমার জন্য ত্রাণ পাঠাবে, সে অনেক আন্তরিক। কিন্তু তার পর্যাপ্ত জনবল নাই, তার পর্যাপ্ত রেস্কিউ টিম নাই যারা তোমাকে উদ্ধার করে আনতে যাবে। এমন কিছু মানুষ তার আছে যারা হলো গিয়ে কখনো এই কাজ আগে করে নাই। তাহলে ওই সরকার কি তার দক্ষতার পরিচয় দিতে পারলো? সে কি একটা দক্ষ সরকার? বলো আমাকে, ওই সরকার কি একটা দক্ষ সরকার? সে কি হচ্ছে গিয়ে তার দক্ষতার পরিচয় দিতে পারলো? উত্তর হচ্ছে না। কেন পারলো না? কারণ তার ইচ্ছা ছিল, সে দেশের জন্য করতে চেয়েছে, কিন্তু তার যে দক্ষতা থাকা প্রয়োজন ছিল, আগে থেকে তার যে দক্ষতা থাকা প্রয়োজন ছিল, সেই দক্ষতা তার ছিল না। তো সুশাসনের জন্য যেই কাজগুলো করতে হবে, ওই কাজগুলো করার মতো দক্ষতাও সরকারের থাকতে হবে। তারপর আসো জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব। জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, ওই যে যেটা আমরা বলছি আমলাদের স্বচ্ছতা, আমরা যেটা বলছি আমলাদের স্বচ্ছতা, ওইটাই হচ্ছে জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব। জিনিসটা কিভাবে হয়? জিনিসটা হয় দেখো, সুশাসন যদি তুমি নিশ্চিত করতে যাও, তোমার সরকারের প্রতিটা খাতকে দক্ষ করতে হবে, তোমার প্রতিটা জিনিসকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। মেট্রো রেলের টিকিট কাউন্টার থেকে শুরু করে একেবারে তোমার প্রধানমন্ত্রী পর্যন্ত তোমার কি করতে হবে? জবাবদিহিতার আওতায় আনতে হবে। একজন বলতেছো ভাইয়া জনপ্রশাসন মানে কি? আচ্ছা, জনপ্রশাসন হচ্ছে রাষ্ট্রকে সঠিকভাবে শাসন করার জন্য বা রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য শাসন বিভাগের অধীনে যারা থাকে তারাই হলো গিয়ে জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারী। যেমন ইউএনও, তারপরে হচ্ছে ডিসি, তারপরে হচ্ছে তোমার আর কে আছে আমাদেরকে যারা রুল করে? ওই যে সচিব আছেন, অতিরিক্ত সচিব আছেন, সহকারী সচিব আছেন, যুগ্ম সচিব আছেন। তারপরে হলো গিয়ে তুমি বলতে পারো এই যে তোমার ইয়ের মধ্যে এই যে বলতেছো আমলা কি, এই যে যাদের কথা বলতেছি এরাই আমলা। হ্যাঁ, জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, যারা জনপ্রশাসনে আছেন তারাই আমলা। ওই যে বিসিএস এর নাম শোনো না? এই যে বিসিএস দিয়ে যারা সরকারি চাকরিতে এডমিন ক্যাডারে ঢুকতেছে বা দেশকে সেবা করার উদ্দেশ্যে ঢুকতেছে, তারাই হচ্ছে গিয়ে জনপ্রশাসনের অধীনে আছে। জনপ্রশাসন অধীনে কি? শাসন বিভাগের অন্তর্ভুক্ত হইতে হবে। তোমার যিনি হচ্ছে গিয়ে শিক্ষক, শিক্ষা ক্যাডারে পড়ান, তিনি তো আর হচ্ছে জনপ্রশাসনের অধীনে না, তাই না? ওকে, তাহলে হলো কি আমরা এই জিনিসটা বুঝলাম। এবার আসো, এইবার আমার কি লাগবে? এই যে স্বাধীন বিচার বিভাগ, অলরেডি আমরা এটা পড়ছি। আমাদের কি লাগবে? স্বাধীন একটা বিচার বিভাগ লাগবে। যেই স্বাধীন বিচার বিভাগ, যেই স্বাধীন বিচার বিভাগ তোমার কথা না শুনে তোমাকে হচ্ছে গিয়ে কোনো রায়ের সম্মুখীন করে দিবে না। যেই স্বাধীন বিচার বিভাগ তোমাকে কোনো কিসের সম্মুখীন করবে না? কোনো অনৈতিকতার সম্মুখীন করে দিবে না। তোমার হলো গিয়ে সে তোমার সকল কথা শুনে সকল কিছু বিচার করে দেন হচ্ছে গিয়ে রায় দিবে। এবং বিচার বিভাগ কারো দ্বারা প্রভাবিত হবে না, বিচার বিভাগ কারো দ্বারা প্রভাবিত হবে না। এই সবকিছু জিনিস হচ্ছে গিয়ে তোমাকে স্বাধীন বিচার বিভাগ তৈরি করে দিবে। ওকে, বিকেন্দ্রীকরণ মানে কি তোমরা কি একটু বলতে পারবা? বিকেন্দ্রীকরণ মানে কি?
কেউ যদি একটু বলো। বিকেন্দ্রীকরণ এই কথাটার অর্থ কি? একটু দ্রুত বলো, বিকেন্দ্রীকরণ এই কথাটার অর্থ কি? জানো না কেউ বিকেন্দ্রীকরণ মানে? এক্স্যাক্টলি, ক্ষমতা ভাগ করে দেয়া। বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে গিয়ে ক্ষমতা ভাগ করে দেয়া। হ্যাঁ, আচ্ছা, এই বিকেন্দ্রীকরণটা তোমার সাধারণত দেখা যায় যে যেই সব দেশে একজনের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখে, সে কি হয়ে যায়? সে স্বৈরাচার হয়ে যায়। সে হলো গিয়ে নিজেকেই সর্বময় ক্ষমতার অধিকারী ভাবতে থাকে। সে মনে করে আমারই তো সব, আমাকে আর কে কি বলবে। বুঝতে পারছো? বিকেন্দ্রীকরণ হচ্ছে সে সবকিছু নিজের বলে মনে করে যে আমাকে কে কি করবে, আমি সবকিছু করব। বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে শাসন ব্যবস্থাকে একেবারে তোমার দোরগোড়ায় পৌঁছে দেয়া, শাসন ব্যবস্থাকে ধাপে ধাপে নিচু স্তরে ছড়িয়ে দেয়া। যেমন আমাদের যে শাসন ব্যবস্থা সেটা কি? বিভাগীয় পর্যায়ে, দেন হচ্ছে গিয়ে জেলা, দেন হচ্ছে উপজেলা, দেন হচ্ছে ইউনিয়ন পরিষদ। এইভাবে করে কিন্তু আমাদের শাসন ব্যবস্থাটা কি, আমাদের শাসন ব্যবস্থাটা ধাপে ধাপে আলাদা করা। তো এই প্রসেসটা কি বলে হচ্ছে গিয়ে বিকেন্দ্রীকরণ। এই প্রসেসটাকে কি বলে? বিকেন্দ্রীকরণ। অর্থাৎ ক্ষমতাকে আমি কেন্দ্রীভূত করে না রেখে ক্ষমতাকে আমি একদম আঞ্চলিক পর্যায় পর্যন্ত ছড়াই দিব। এটা কি বলে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্লিয়ার? বিকেন্দ্রীকরণ জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা বলো। ওকে, ক্লিয়ার সবাই। তাহলে আসো, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, এটা বিকেন্দ্রীকরণের সাথেই জড়িত। এই শক্তিশালী সরকার ব্যবস্থা হচ্ছে গিয়ে বিকেন্দ্রীকরণের সাথেই জড়িত। কারণ যখন তুমি সরকারকে একেবারে একেবারে স্থানীয় পর্যায় পর্যন্ত সরাই দিবা, তখনই হচ্ছে গিয়ে তোমার একটা শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গঠন হবে। এই জন্য বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থা সাধারণত একই ধরনের ব্যবস্থা, এবং যখন এইটা হয় তখন এইটাও হয়, যখন এইটা হয় তখন এইটাও হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে সুশীল সমাজ। হুম, তারপরে সুশীল সমাজ। সুশীল সমাজ কি? সুশীল সমাজ আমরা বলছি যে তোমার সমাজের যে নাগরিকদেরকে যে রিপ্রেজেন্ট করে, বা তোমার সমাজের নাগরিকদের পক্ষ থেকে যে হচ্ছে গিয়ে কথা বলে, ভয়েস রেইজ করে। হ্যাঁ, সেটা হইতে পারে তোমার টিচার, শিক্ষক, সেটা হইতে পারে রাতে টকশোতে যারা কথা বলেন তারা। হ্যাঁ, এরকম সুশীল সমাজের যারা প্রতিনিধি, সেই সুশীল সমাজের প্রতিনিধিরা হলো গিয়ে সুশাসনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ সুশীল সমাজের প্রতিনিধিরা যদি সঠিকভাবে তাদের কাজ নিজেরা পালন করে, যদি তারা হচ্ছে চাটুকারিতা না করে, তাহলে ওই রাষ্ট্রে সুশাসন গড়ে উঠতে সুবিধা হয়। এবং সর্বশেষ হচ্ছে এই যে গণমাধ্যমের স্বাধীনতা, বা প্রচার মাধ্যমের স্বাধীনতা, বা সংবাদপত্রের স্বাধীনতা। ঠিক আছে? ওকে, আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলছি। ওকে, তোমরা কি তাইলে সুশাসনের উপাদানগুলা বুঝছো? সুশাসনের বৈশিষ্ট্যগুলা বলো। তাইলে আমরা এখন ওই সুশাসন প্রতিষ্ঠায় সমস্যাগুলা কি, বাধাগুলা কোন জায়গায়, ওইটা নিয়ে কথা বলবো। ওকে, সবাই বুঝে গেছো? আরেকজন ক্লাসের মধ্যে ওর খালি কথা হচ্ছে, ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আর আমেরিকার প্রেসিডেন্টকে, দুইটার প্রেসিডেন্টই আমি। আমি বাংলাদেশে থেকে যুক্তরাষ্ট্রকেও বর্তমানে নিয়ন্ত্রণ করি, আমেরিকাও বর্তমানে নিয়ন্ত্রণ করতেছি। সমস্যাটা কি, তোমার কি লাগবে তুমি হচ্ছে ভাই যোগাযোগ করো, কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্র, আমেরিকা, সুইডেন, কানাডা, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, ইংল্যান্ড যা আছে এই সবগুলো আমি নিয়ন্ত্রণ করতেছি। তোমাদের কোনো ঝামেলাই নেই। ঠিক আছে? জাস্ট কোন দেশে তোমরা যাইতে চাও
কি বিষয়ে যাইতে চাও আমার সাথে একটু যোগাযোগ করবা, কোনো সমস্যাই নেই, এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, ঠিক আছে? ওকে, দেখো তাহলে সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলো কি, সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলা কি? দেখো, সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে আমার কি কি থাকা প্রয়োজন যেটা এখন নাই, ওইটাই সুশাসন প্রতিষ্ঠার সমস্যা। তাইলে আমাদের দেশে কি কি নাই যেটার কারণে সরকার সুশাসন প্রতিষ্ঠা করতেছে না? আমাদের দেশে কি কি নাই যেটার কারণে সরকার সুশাসন প্রতিষ্ঠা করতেছে না? ওইটাই হলো গিয়ে সুশাসন প্রতিষ্ঠার সমস্যা। প্রথমত দেখো, বর্তমানে প্রায় সব রাষ্ট্রই কল্যাণকর রাষ্ট্রে পরিণত হচ্ছে, যেখানে জনগণের কল্যাণ ও ব্যক্তি সত্তার বিকাশকে গুরুত্ব দেওয়া হয়। জনগণের কল্যাণ এবং ব্যক্তির বিকাশকে কি করা হয়? গুরুত্ব দেওয়া হয়। তবে সুশাসন আকস্মিকভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আকস্মিকভাবে মানে তুমি আজকে রাতের বেলা সিদ্ধান্ত নিছো সুশাসন প্রতিষ্ঠা করবা, আর কালকে সকালে সুশাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, এইরকম হবে না, ঠিক আছে? তুমি আজকে রাতে চিন্তা করছো সুশাসন প্রতিষ্ঠা করবা, আর কালকে সকালে হয়ে যাবে সুশাসন, এইটা কোনো মোবাইল সফটওয়্যার না, এটা একটা দীর্ঘদিনের প্রসেস। এটা দীর্ঘদিন নাগরিকদের মধ্যে এই চেতনা থাকতে হবে, সরকারের মধ্যে থাকতে হবে, আমলাদের মধ্যে থাকতে হবে, তাহলে না সুশাসন গড়ে উঠবে। সো হঠাৎ করে বলছি আর হয়ে গেল, এরকম হবে না। ধাপে ধাপে ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করতে হয়। দেখছো কি বলছে? ধাপে ধাপে ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করতে হয়। একসাথে তুমি একেবারে সুশাসন প্রতিষ্ঠা করে ফেলবা, এটা অসম্ভব। সুশীল সমাজ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ রয়েছে সুশাসন প্রতিষ্ঠায়। আন্তর্জাতিক সংস্থাগুলো সব সময় তোমাকে সুশাসন প্রতিষ্ঠায় চাপ প্রয়োগ করে। বিশ্ব ব্যাংক থেকে তুমি ঋণ নিতে যাবা, তারা সুশাসন প্রতিষ্ঠার জন্য তোমাকে কি কি করতে হবে ওইসব জিনিস আগে হচ্ছে গিয়ে তোমার সাথে চুক্তি করবে, দেন হইলো গিয়ে তোমাকে দিবে হলো গিয়ে এই সুশাসনের ভিত্তিতে তোমাকে লোন দিবে বা ঋণ দিবে। ওকে, দেখো আমরা বাস্তব সমস্যাগুলো দেখে আসি, বাস্তব সমস্যা বা প্রতিবন্ধকতা গুলা দেখে আসি। দেখো, সুশাসন প্রতিষ্ঠায় আমার প্রয়োজন ছিল জনগণের অংশগ্রহণ। তাহলে জনগণ অংশগ্রহণ কিভাবে বলবে? জনগণ কথা বলবে, তার সকল কিছু জনগণের যখন মনে হবে যে সরকার এই সিদ্ধান্তটা ভুল নিচ্ছে, তখন সে সেই সিদ্ধান্তের সমালোচনা করবে। যখন বুঝবে সরকারের কোনো সিদ্ধান্ত ভালো হচ্ছে, সেই সিদ্ধান্তকে সমর্থন জানাবে। কিন্তু আমরা এখন দেখতে পাই আমাদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। কি করা হয়? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। এই বাক স্বাধীনতায় হস্তক্ষেপটা কেন করা হয়? কারণ যদি আমরা বাক স্বাধীনতা বজায় রাখি, যদি আমরা কথা বলি, তাহলে সরকার মনে করে যেহেতু আমি কোনো কাজ করতেছি না, আমি যেহেতু অবৈধ, জনগণ যদি কথা বলে তাইলে হচ্ছে আমার বিরুদ্ধে চলে যাইতে পারে মানুষ। এই জন্য কি করে? এই জন্য সরকার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে। তোমরা দেখছো যে বিভিন্ন সময়গুলোতে কিংবা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো যেখানে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা হয় নাই, সেই সব দেশের নাগরিকরা কথা বললে তাদেরকে কিভাবে গুম করা হয়, নির্যাতন করা হয়। সো সুশাসন প্রতিষ্ঠার বাধা এক নাম্বার কি? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা। দুই, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম বড় একটা সমস্যা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। আমাদের রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা নাই। একটা সরকার আসে, একটা সরকার যদি নির্বাচিত হয়, অন্য সরকার হচ্ছে সহিংসতা শুরু করে, অন্য সরকার এই পরাজয় মেনে নেয় না। সো এই যে একটা সংস্কৃতি যে আমাকে জিততেই হবে, আমি যদি নির্বাচনে না জিতি তাইলেই ভোট ঠিক হয় নাই, সুষ্ঠু হয় নাই, আর আমি নির্বাচনে জিতলেই 16 আনা, এই যে এরকম একটা মনোভাব, এই মনোভাবটা সুশাসন প্রতিষ্ঠার পথে একটা বাধা। কারণ তোমার দেশে যতদিন পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা না আসবে, যতদিন পর্যন্ত তুমি সংসদের সমস্যা সংসদে সমাধান করতে পারবা না, তুমি রাস্তায় নেমে আসবা, ততদিন পর্যন্ত বুঝতে হবে তোমার রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা হয় নাই। 3 নম্বরে কি আসবে? জবাবদিহিতার অভাব। সরকারের জবাবদিহিতার অভাব। সরকার যা করবে তাই, তুমি হচ্ছে গিয়ে কোনো কথা বলবা, তোমার বিরুদ্ধে হচ্ছে গিয়ে দেশদ্রোহের মামলা দেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দেওয়া হবে, তোমাকে গুম করা হবে যদি তুমি কোনো কিছুর জবাব চাও। সরকার কোনো কিছুর জবাবদিহিতা রাখবে না, শুধুমাত্র সে এবং তার দলের কিছু কর্মকর্তাকে নিয়ে কিংবা তার দলের কিছু
এমপি মন্ত্রীদেরকে নিয়ে সে হচ্ছে গিয়ে দেশ চালাবে। এইটা হলো সুশাসন প্রতিষ্ঠার পদে একটা অন্যতম বাধা। তারপরে দেখো কি লেখা, আমলাতন্ত্রের অদক্ষতা। আমলাতন্ত্র লাল ফিতার দৌরাত্বের মধ্যে বসে থাকে। কিসের মধ্যে? লাল ফিতার দৌরাত্ম। এই লাল ফিতার দৌরাত্ম মানে কি? লাল ফিতার দৌরাত্ম মানে সে যে হচ্ছে ফাইলটা লাল ফিতা দিয়ে বেঁধে রাখে, এইটা কবে বের হবে বা আদৌ বের হবে কিনা এটা সে জানে না। এটাই লাল ফিতার দৌরাত্ম। সে ফিতা দিয়ে একবার যদি ফাইল বেঁধে রাখে, ওই ফাইল আর জীবনে মানে খুলবে কিনা এটা সে নিশ্চিত না। এটা কি? এটা আমলাতন্ত্রের একটা অদক্ষতা। কিংবা আমলাতন্ত্র কোন ধরনের স্বচ্ছতা বজায় রাখতেছে না, জনগণের সাথে তার দূরত্ব বাড়তেছে, সে নিজেকে সুপ্রিম ভাবতেছে। সে নিজেকে কি ভাবতেছে? যে আমি এদের সাথে কেন কথা বলবো, এরা তো আমার চেয়ে কম শিক্ষিত, আমি এদের সাথে কেন কথা বলবো, আমি তো অফিসার, এরা তো হলো গিয়ে সাধারণ মানুষ। এই জিনিসগুলো যখন ভাবে, তখন ওই রাষ্ট্রে কখনো ওই রাষ্ট্রে কখনো কি তৈরি হয় না? ওই রাষ্ট্রে কখনো সুশাসন তৈরি হয় না। একজন বলতেছে দৌরাত্ম মানে কি? একজন বলতেছে দৌরাত্ম মানে কি? দৌরাত্ম মানে হচ্ছে লাল ফিতার দৌরাত্ম মানে হচ্ছে লাল ফিতার যে ক্রমবর্ধমান আধিপত্য বা ক্রমবর্ধমান যে পাওয়ার। দৌরাত্ম মানে হচ্ছে পাওয়ার। হ্যাঁ, ওই জিনিসটা। একজন বলতো ভাইয়া আমলাতন্ত্র কি, আরেকবার বুঝান। আমলাতন্ত্র হচ্ছে সরকার যাদের মাধ্যমে দেশটাকে পরিচালনা করে, শাসন বিভাগের যারা অংশ, ওই মানুষগুলা হচ্ছে গিয়ে আমলাতন্ত্র, বা ওই মানুষগুলাকেই আমলা বলে। এবং তাদের যে কিছু নিয়ম শৃঙ্খলা, তারা হলো গিয়ে যেই কিছু অদ্ভুত অদ্ভুত নিয়ম বানায় রাখছে, মানে সবকিছু মিলে তাদের যে পুরো সিস্টেমটা, ওইটাকেই বলা হয় আমলাতন্ত্র। ঠিক আছে? তারপরে দেখো সুশাসন প্রতিষ্ঠার পদে আরো কিছু বাধা দেখো। আইনের শাসনের অভাব। আইনের শাসনের অভাব। তোমার দেশে আইনের শাসন থাকবে না। তুমি আমাদের দেশের কথা চিন্তা করে দেখো। একেবারে প্রথমে বলেছি, এই দেশটাকে বদলে দিতে হইলে আমাদের যেই রকমের ইয়াং জেনারেশন দরকার, আমাদের ওই রকমের ইয়াং জেনারেশন আসলে নাই। আমরা শুধুমাত্র আমাদের নিজেদের পেটে যখন লাথি পড়ে কিংবা আমাদের পায়ে যখন পাড়া পড়ে, তখন আমরা কথা বলি। এর আগ মুহূর্ত পর্যন্ত আমরা কথা বলি না। মনে আছে তোমার এই যে কিছুদিন আগে 300 ফিটে পূর্বাচলে একটা ছেলে হচ্ছে গিয়ে গাড়ি চাপা দিয়ে একটা লোককে হচ্ছে গিয়ে মারাত্মকভাবে আহত করলো, খুব সম্ভবত লোকটা পরবর্তীতে মারাও গিয়েছেন। ওই ছেলেটা এখন কোথায়? ওই ছেলেটার কি বিচার হইলো আমরা কি জানছি? আদৌ কি ওই ছেলেটার বিচার হইছে? এই সম্পর্কে কি আমরা জানি? এই যে আইনের শাসনের একটা অভাব, এই যে সবকিছুতে আমরা হলো গিয়ে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হইতে পারতেছি না। আমরা শুধুমাত্র যেইখানে আমার স্বার্থ জড়িত, ওই জায়গায় যে আমি হচ্ছে গিয়ে বিচার চাচ্ছি, যে জায়গায় আমার স্বার্থ দরকার নাই ওই জায়গায় আমি বিচার চাচ্ছি না। এই জিনিসগুলো সুশাসন প্রতিষ্ঠার পদে একটা বাধা। কারণ আইনের শাসন যদি না থাকে, আইনের শাসনটা তো হলো সবকিছুর মূল। তোমার রাষ্ট্রে যদি একটা সঠিক আইন প্রশাসন থাকে, আইনের শাসনটা যদি থাকে, তাহলে তো প্রধানমন্ত্রীও কোনো একটা কাজ করার আগে ভয় পাবে যে আমারও জেল হইতে পারে। কিন্তু এখন আমরা কি জানি? যে আমরা হচ্ছে গিয়ে কোনো একটা অপরাধ করলেও যদি আমাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা থাকে, আমরা ছাড়া পেয়ে যেতে পারবো। এই যে একটা মনোভাব, এই মনোভাব আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা করতে দিচ্ছে না। এই মনোভাব আমাদেরকে কি করতেছে? সব সময় সুশাসনের দিকে যাইতে আটকায় রাখতেছে। আমরা একটু দেরি হবে, ঠিক আছে তাহলে নিয়মটা ভেঙে ফেলি। এই যে নিয়মটা কেন ভেঙে ফেলি? কারণ পুলিশ ধরলেও তাকে তার সাথে 2-4 মিনিট কথা বলে তাকে কিছু পরিমাণ বকশিস টকশিস দিয়ে ছাড়া পেয়ে যাওয়া যাইতে পারে। সবাই ছাড়ে না, বাট কেউ কেউ তো ছাড়ে। সো প্রত্যেকটা জিনিস চিন্তা করলে দেখবা রাষ্ট্রের প্রতিটা সমস্যার গোড়াই থাকে আইনের শাসনের অভাব। আর যদি আরো গোড়ায় যাও, দেখবা সুশাসনের অভাব। ক্লিয়ার? আইনের শাসনের অভাবটা কি ক্লিয়ার? দ্রুত বলো আইনের শাসনের অভাবটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ওকে। এরপরে হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। কি বলছে? দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা।
একটা রাষ্ট্র কতদূর এগিয়ে যাবে বা একটা রাষ্ট্র সামনের দিকে আদৌ যেতে পারবে কিনা ওই জিনিসটা ডিপেন্ড করে সে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারতেছে কিনা তার উপর। কেন তার উপর নির্ভর করে? কারণ তুমি একটা স্বাভাবিক কাজ, এই যে বললাম যে রাস্তার মধ্যে কার্পেট বেছানো হচ্ছে, সেই রাস্তার কার্পেট হচ্ছে উঠে যাচ্ছে 1 মাসের মাথায় বা 10 দিনের মাথায়। ওই জিনিসটা কেন হয়েছে? কারণ যিনি কন্ট্রাক্টর, যিনি কাজটা করেছেন, তিনি কাজটা সঠিকভাবে করেন নাই। তিনি কি করছে? তিনি কাজটাতে দুর্নীতি করছে। দুর্নীতি নিয়ন্ত্রণে সে কি? দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। কারণ কি? সরকার নিজেরাও ওই দুর্নীতির মধ্যে ডুবে থাকে বা সরকার নিজেরাও ওই দুর্নীতির মধ্যে থাকে। সো এই প্রত্যেকটা জিনিস কি মানে কাকে নির্দেশ করে? এই প্রত্যেকটা জিনিস নির্দেশ করে হলো গিয়ে তুমি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারতেছো না বিধায় তোমার রাষ্ট্রে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। সো সুশাসন প্রতিষ্ঠার অন্যতম বাধা এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ দুর্নীতি যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি দেখো দিন শেষে তুমি হলো গিয়ে প্রত্যেককে ঘুষ দেওয়ার চেষ্টা করবা, তুমি পুলিশকে দেওয়ার চেষ্টা করবা, আমলাদেরকে দেওয়ার চেষ্টা করবা, তুমি যত উপরে যাও তুমি তাদেরকে তত বেশি টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করবা। তো দুর্নীতি যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, কোনোটাই তোমার কার্যকর থাকবে না। দেন পরমত সহিষ্ণুতার অভাব। পরমত সহিষ্ণুতার অভাব, পরমত সহিষ্ণুতা মানে কি বলো? পরমত সহিষ্ণুতা মানে কি দ্রুত বলো? পরমত সহিষ্ণুতা মানে জানো না? জিনিয়া আফরিন বলতেছো ধৈর্য। তো পরের মতামতকে সম্মান করা, অন্যের মতকে সমর্থন করা, অন্যের মতকে গুরুত্ব দেয়া। ওকে, পরমত সহিষ্ণুতা হচ্ছে অপরের মতামতের প্রতি সহনশীল আচরণ করা, অন্যের মতামতকে শোনা এবং শুনে তোমার মতামতটাও প্রদান করা। অর্থাৎ এই যে মতামত শোনা বা অন্যের মতামত ধৈর্য সহকারে শোনা, এটা কি বলে পরমত সহিষ্ণুতা, মানে সহনশীল আচরণ করা। তোমার মধ্যে সহনশীলতার গুণাবলী থাকতে হবে। সহনশীলতার গুণাবলী যদি তোমার মধ্যে না থাকে, তাহলে হচ্ছে গিয়ে তুমি কখনোই ওই রাষ্ট্রের সুশাসন প্রত্যাশা করতে পারো না। কারণ কিছু থেকে কিছু হইলেই তুমি হচ্ছে গিয়ে হামলার দিকে চলে যাবা, তুমি সহিংস আচরণ করবা। এই জিনিসগুলো করা যাবে না। অন্যের মতামতকে সম্মান করতে হবে, অন্যের মতামতকে শ্রদ্ধা করতে হবে। অন্যের মতামতকে সম্মান এবং শ্রদ্ধা করতে পারলে তাইলে হচ্ছে গিয়ে তোমার একটা রাজনৈতিকভাবে সুস্থ পরিবেশের সৃষ্টি হবে। এই যে দেখো, টিভি খুললেই দেখবা এক রাজনৈতিক দলের নেতা বলছে এক কথা, ওইটাকে কেন্দ্র করে আরেক দলের নেতা আবার বলছে আরেকটা কথা। এইভাবে যদি চলতে থাকে তাহলে তোমার সুশাসন প্রতিষ্ঠা হবে না। ওকে, রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ। বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকবার বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকবার রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটছে। কাদের হস্তক্ষেপ ঘটছে? সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটছে। তারা কি করছে? ক্ষমতা দখল করে নিছে নিজেরা। কিন্তু আমরা পড়ছি কি, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের গণতন্ত্র প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠার মধ্যে আমাদের কি প্রয়োজন? গণতন্ত্র প্রয়োজন। সো গণতন্ত্র যদি না থাকে তাহলে তুমি রাজনীতিতে কি করতে পারবা না? তুমি রাজনীতিতে কখনোই হলো গিয়ে সুস্থ পরিবেশ ফিরে আনতে পারবা না। এখন রাজনীতিতে যদি সামরিক হস্তক্ষেপ ঘটে, রাজনীতিতে যদি সামরিক হস্তক্ষেপ ঘটে, তাহলে জনগণের অধিকারগুলো কিন্তু তখন বন্ধ হয়ে যায়। জনগণ তখন আর গণতন্ত্রের চর্চা করতে পারে না, তাদের তখন আর পর্যাপ্ত বাক স্বাধীনতা থাকে না। এই জন্য সুশাসন প্রতিষ্ঠার অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করা হয় কাকে? অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করা হয় রাজনীতিতে সামরিক হস্তক্ষেপকে। তারপরে এই যে বিচার বিভাগের স্বাধীনতা না থাকা এসেছে, জন অংশগ্রহণের অভাব এসেছে, এই যে দারিদ্রতা, এটা একটা বড় জিনিস। দারিদ্রতা এটা একটা বড় জিনিস, সুশাসন প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা। দেখো, দারিদ্রতার করাঘাতে, দারিদ্রতার কারণে তোমার অনেকে হচ্ছে অপরাধ করতে বাধ্য হয়। দারিদ্রতার কারণে অনেকে কি হয়? অপরাধ করতে বাধ্য হয়। তারা কোনো কুল কিনারা না পেয়ে শেষ পর্যন্ত অপরাধের প্রবণতাটা বেছে নেয়। দেখবা যারাই হচ্ছে গিয়ে শীর্ষ সন্ত্রাসী হয়েছে, কিংবা যারাই দেখবা ঢাকাতে সহ বিভিন্ন জায়গায় যারা মাদকের চোরাচালান নিয়ন্ত্রণ করতেছে, এরা কি, এদের কি খুব টাকা পয়সা আছে? টাকা পয়সা পরে যে হয়,
একটা কথা বুঝো, টাকা পয়সা পরে যে হয়, কিন্তু প্রথমে যখন তারা এই লাইনে ঢোকে তখন কিন্তু ভাই তারা গরিব থাকে, প্রচুর গরিব থাকে, এবং পেটের দায়ে তাদেরকে মানে তাদের কোনো কাজ নাই, রাষ্ট্র তাদেরকে কোনো মানে তাদেরকে বেকার, তাদেরকে কোনো কাজের সুবিধা দিতে পারতেছে না, দেন তারা এই লাইনটাকে বেছে নেয়। কিংবা টাকার বিনিময়ে যে গ্রামে ভোট দেয়, কারা দেয়? একটা রিক্সা চালক মনে করে ওকে আমি সারাদিন রিক্সা চালালে পাবো 500, আর হলো গিয়ে আমি এখন ওনার কথা একটা ভোট দিয়ে দিলে পাবো 1000, তাহলে আমি ভোটটা দিয়ে ঘরে এসে ঘুমাই। তাহলে কি বলে? বলে যে তাইলে আমি ভোটটা দিয়ে এসে ঘরে ঘুমাই। এই যে তুমি ভোটটা দিয়ে এসে ঘরে ঘুমাবা, এই জিনিসটাকে তোমাকে কে ইনফ্লুয়েন্স করলো? ইনফ্লুয়েন্স করলো দারিদ্রতার হার। এই জন্য তোমার দারিদ্রতা তোমার যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তুমি আসলে তোমার দেশে সুশাসন নিশ্চিত করতে পারবা না, কারণ তারা যে কোনো না যে কোনো ভাবে তোমাকে কি তৈরি করবে? সমস্যা সৃষ্টি করবে বা তৈরি করবে। ওকে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব। তুমি সংবাদ মাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, সংবাদ মাধ্যম একটা রাষ্ট্রের কি হিসাবে কাজ করে? দর্পণ হিসেবে কাজ করে বা আয়না হিসেবে কাজ করে। ওই সংবাদ মাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, তাহলে তোমার রাষ্ট্রের জবাবদিহিতা অনেক বেশি কমে যাবে। কারণ যেই সব দেশে দেখো, এই যে আল জাজিরা, তারপরে হলো গিয়ে তোমার এই ওয়াশিংটন পোস্ট, আরো বড় বড় যেসব পত্রিকাগুলো আছে, তারা কি করে? তারা সব সময় এই বিশ্ব নেতাদেরকে নিয়ে নিউজ করতে থাকে। তারা চাইলেও কোনো একটা অপকর্ম করে পার পেয়ে যেতে পারে না, কারণ মিডিয়াতে এগুলো চলে আসে। মিডিয়াতে এগুলো কি করে? চলে আসে। কিন্তু যদি মিডিয়াতে এগুলো না আসতো, তাহলে বহু জিনিস তুমি আমি জানতেই পারতাম না। সো সংবাদ মাধ্যমের যখন স্বাধীনতা থাকবে না, তখন কোথায় কোথায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা না থাকলে তুমি সব জায়গাতে হলো গিয়ে কি হইতে পারো? বঞ্চিত হইতে পারো, এবং তোমার রাষ্ট্রে কি হইতে পারে? তোমার রাষ্ট্রে জবাবদিহিতার অভাব ঘটতে পারে। যদি সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব থাকে, তাহলে তোমার রাষ্ট্রে ঘটবে জবাবদিহিতার অভাব। এই যে তুমি রাস্তা ভেঙে গেছে 5 দিনের মাথায়, 10 দিনের মাথায়, এগুলো জানতে পারো, এগুলো জানতে পারবা না, তাহলে জবাবদিহিতার অভাব দেখা দিবে, স্বচ্ছতার অভাব দেখা দিবে। জবাবদিহিতার অভাব দেখা দিবে, স্বচ্ছতার অভাব দেখা দিবে। ওকে, এবার বলো, এবার সবাই একটু বলো, আর কিছু কি আছে? বুঝো নাই এমন কিছু কি আছে? নিশাত তাসলিম বলছো সংবিধান রাষ্ট্রের দর্পণ না। হ্যাঁ, হইতে পারে। এটা তো আমি হলো গিয়ে আমি আমার ক্লাসের সাথে প্রাসঙ্গিক জিনিসকে বলছি যে এটা হলো দর্পণ। হ্যাঁ, এখন এইটা মানে যে ওইটাই দর্পণ তা তো আর না। তুমি এগুলো অপশন দেখবা, অপশন দেখে তখন ওই অনুযায়ী বিবেচনা করবা যে কোনটা হলো গিয়ে কারেক্ট অ্যান্সার, তাই না? ওকে, সবার ক্লিয়ার? একজন বলছো সামরিক ও বেসামরিকের মধ্যে পার্থক্য কি? এই যে আমি বেসামরিক, আর আর্মি হচ্ছে গিয়ে পিস্তল নিয়ে দাঁড়ায় থাকে, সে হচ্ছে সামরিক। আমার কাছে কোনো আগ্নেয়াস্ত্র নাই, কোনো ক্ষতিকর কিছু নাই, আমি হচ্ছে বেসামরিক। হুম, সবাই বুঝছো? ওকে বাচ্চারা, তাহলে হচ্ছে গিয়ে তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবা, এবং তোমরা একটু কমেন্টে জানাই দাও যে তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগছে, এবং তোমরা হলো যা যা পড়ানো হয়েছে প্রত্যেকটা হচ্ছে গিয়ে নোট করে ফেলো। ঠিক আছে? কারণ নোট না করলে আর কিচ্ছু মনে থাকবে না। তোমরা হচ্ছে নোট করে ফেলো একটা একটা করে, ঠিক আছে? একটা একটা করে নোট করে ফেললে দেন তোমরা দেখবা যে তোমাদের কাছে প্রত্যেকটা জিনিস ইজি লাগতেছে। কিন্তু তুমি যদি এগুলো নোট করে না রাখো, তাহলে হচ্ছে গিয়ে তোমরা এগুলো কিন্তু বুঝতে পারবা না। সো যত দ্রুত সম্ভব এখনই পারলে তোমরা হচ্ছে একটু খাতা নিয়ে বসে যে জিনিসগুলো পড়ালাম এই জিনিসগুলো নোট করে ফেলো। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।